যতদিন না পরমপিতা আসছেন, যতদিন না বেদের যুগ প্রতিষ্ঠা হচ্ছে, জলাঝড় কাল অগ্নিপথের 5 বছর যতদিন কবে হবে আমরা জানি না, সেটা গুরু জানেন। কিন্তু আমাদের বিশ্বাসের ঘরে যেন ফাটল না ধরে, সবাই মিলে বলুন একবার। আমি প্রকৃতিকে নিদর্শনা ছড়ানা করে থাকবো। শিবচরে ফিরে গিয়ে গৌরীশঙ্কর তাকে বলছে, আরে গৌরীশঙ্কর, ওই এত দিলাম 10,000 ছড়ানা, হিসাবে দেখি একটা নাও থাকে না। তখন যে সমস্ত গুরু ভাই শিবচরে ছিলেন তারা হাত জোড়ে করে ঠাকুরকে বললেন, বাবার সংখ্যা একটু বাড়ানো যায় না? তখন ঠাকুর বললেন, তাহলে তো কাম দেরি হয়ে যাবে। এই যে দেরি, সেই কারণে দেরি, কারণ তিনি তো বিশ্বপিতা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি বলছেন, এই আমার প্রথম আশা, এই আমার শেষ আশা। এসেই যখন একেবারে পড়েছি, একেবারে নিউ লাইট দিয়ে যাবো। নিউ লাইট মানে নতুন আলো। আমি কোন উচ্ছিষ্টের মধ্যে যাব না। আমি যখন নামি, আমার নামার জন্য একটা নির্দিষ্ট আঁতুর ঘর ছিল। মানে মহাপ্রভু যে ভবিষ্যৎ বাণী করেছিলেন যে তার মামার কাছে 13 পুরুষে তার মামার বংশে তিনি আবার আসবেন, কিন্তু কোন মেয়ের কাছে আসবেন সেটা তো বলে দেন। তার জন্য বৈদিক ব্রাহ্মণ পরিবারে যতগুলো পরিবার ছিল, যতগুলো পরিবারের মেয়ে সন্তান প্রসব হতো, ওই মেদিনী মন্ডল গ্রামে ওই ব্রাহ্মণ পরিবারে একটা আতুর ঘর ছিল, যে যত মেয়ের প্রসব হবে ডেলিভারি হবে ওই ঘরটাই হবে। ঠাকুর বললেন, তা আমি তো ওই উচ্ছিষ্টের মধ্যে যাব না, তাই আমি উইদাউট নোটিশে নাই পাবো না। তো উচ্ছিষ্টের মধ্যে গেলাম না, মানে ওটা তো উচ্ছিষ্ট হয়ে গেছে না, বারবার ডেলিভারি হয়েছে একই ঘরে। ঠাকুর বললেন, আমি উইদাউট নোটিশে নাই পাবো না, বেচার থেকে একটা বডি ধার কইরা। ঠাকুরের কথা আমার কথা না, নেচার থেকে একটা বডি ধার কইরা, মানে নেচার থেকে একটা বডি ধার করেছেন। ঠাকুরের যে দেহটা দেখছেন, এটা নেচার থেকে একটা বডি ধার করে, মানে নেচার মানে প্রকৃতি থেকে একটা বডি ধার করে, আমি নেচার থেকে একটা বডি ধার কইরা উইদাউট নোটিশে নাম করলাম, মানে কাউকে কিন্তু বুঝতে দেয়নি যে ঠাকুর নামবেন। আমি উইদাউট তৈরি করে কেউ যদি দাবি করে আমি ঠাকুরের বংশধর, আপনাকে সেটা মেনে নেবেন? মানবেন? ঠাকুর বলছেন, এই আমার প্রথম আশা, এই আমার শেষ আশা। একটা বংশ পরিচয় রাখতে হয়, তাই মহাপ্রভুর বংশে, মাধব বংশে তিনি এসেছেন। একটা বৈদিক মানে ব্রাহ্মণ পরিবার একটা, যেহেতু সংস্কারের ধারা ধরে রাখতে হয়, তো সংস্কারের ধারা ধরে মানুষকে সংস্কার মুক্ত করা যায় না। কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুরের এখানে কোনো ভাইও নাই, আর ভাইও নাই, মাও নাই, বাবাও নাই। তার একটা জ্বলন্ত প্রমাণ, ঠাকুর মুক্তি প্রসঙ্গে ক্লাস করছেন। একদিন মুক্তি প্রসঙ্গে ক্লাস করতে করতে বলছেন, আমার কাছে যারা আইসা পড়ছো তারা বাইরে গেছো, মানে ঢাকা গেছো, মানে আটকে গেছো, তাদেরকে আমি সবাইকে মুক্ত করে দেবো, কাউকে আমি ফেলে রাখুন না। মানে আপনারা যারা যারা রামনাম করছেন, সেদিক কিন্তু হোম বা না হোক, আপনারা সবাই কিন্তু বাইরে গেছেন, মানে আটকে গেছেন গুরু শিষ্যের বাঁধনে, এই মায়ার বাঁধনে আটকে গেছে। গুরু সবাইকে পার করে দেবেন, এখান থেকে পার করে দেবেন। তাই যখন বলছেন, তখন মা চারুলা দেবী ক্লাস শুনছিলেন, ঠাকুরের মা। বিরোধী সবাই মুক্তি দিবে, আমারে মুক্তি দিবি না? তখন ঠাকুর বলছে, না মা, আমি তোমারে মুক্তি দিতে পারবো না। কেন? তুমি তোমার মাতৃত্বের অহংকারে, ভাষাগুলো খুব ভাইটাল করেছো, আমার একটা কথা বানানো না। তুমি তোমার মাতৃত্বের অহংকারে এবং এখানকার পুতুল খেলা নিয়ে ব্যস্ত ছিলে, তুমি তোমার কাছে দীক্ষা নাওনি, তাই মা আমি তোমাকে মুক্তি দিতে, তার মুক্তি দায়িত্ব দিতে পারবো না। মানে ঠাকুরের মা একটু নিজের যদি খুঁজে বেলা করতো আর কি, হ্যাঁ সেটাই বলছে, তুমি এখানকার পুতুল খেলে এরা, কারণ ঠাকুরের মা ঠাকুরের দীক্ষা নেয়নি, তাই আমি তোমার মুক্তির দায়িত্ব দিতে পারবো না।
যিনি তার নিজের মাকে মুক্তির দায়িত্ব নেবেন না, বলে আমাদের দায়িত্ব নিয়েছে। তার আমার এখানে ভাই কি আর ভাইপো কি আর মা কি আর বাবা কি, এই আমার প্রথম আশা, এই আমার শেষ আশা। ঠাকুরের পরিবারবর্গ কারোর সাথে ঠাকুরের ভালো সম্পর্ক ছিল না, কেউ ঠাকুরকে সহ্য করতো না, পছন্দ করতো না। ঠাকুরের সঙ্গে ভক্তবৃন্দ যখন দলতে ঠাকুর ক্লাস করতেন, ঠাকুরকে মানবরণ করা হতো। এটা কি আটটাখানা পেয়েছো? বাধ্য হয়ে ঠাকুর অনেক অপমানের জ্বালায় মামের বাড়ি থেকে সহ্য করতে না পেরে ঠাকুরের মাকে পর্যন্ত অপমান করা হয়েছিল। তার জন্য ঠাকুর ওই সুখচাঁদ ধামের মিস্ত্রিদের যদি নিজে হেল্পারি করে ওই সুখচাঁদ ধাম তৈরি করেছিল। ইতিহাস। সুতরাং ঠাকুরের এখানে যারা আজকে ভাবছে যে ঠাকুর চলে গেছে আর ফিরবে না, আমরা এই জায়গাটা দখল করব, এরা দিবা স্বপ্ন দেখছে। আমার কাছে একটা ছবি আছে, রিসেন্ট দেখছিলাম, এর আগেও বেরিয়েছিল। ছবিটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কি সাংঘাতিক সাহস। আমি শুধু এদের দেখে অবাক হয়ে যাই। এই দেখুন, এনারা আরেক এই ভদ্রলোকের ছেলের মনে হয়, এ বলুন তো, বাবুল দত্ত ঠাকুরের মতো একটা ফুলের তোড়া নিয়ে বসে পড়েছে। মা মান ঠাকুর ব্যবহার করছেন, মা মান ব্যবহার করছেন, ঠাকুরের জায়গা দিচ্ছেন। হ্যাঁ, বহু ভক্ত শিষ্য যারা যাচ্ছে এনার কাছে, আমি কোনো ব্যক্তি সমালোচনা করছি না, আমরা যে সমস্যায় ভুগছি এই সমস্যাটা তুলে ধরছি। এ যাত্রী যাচ্ছে, তারা যাচ্ছে যারা নির্বাচিত ঠাকুরের ভাষণ শুনেছে, ঠাকুরের বক্তব্য শুনে হাততালি দিয়েছে, যারা কেন্দ্রীয় পর্যন্ত চিকিৎসা শিক্ষক মহাশয়ের ভাষণ শুনে হাততালি দিয়েছে, সেই তারাই তো আজকে তার ভাষণ শুনতে আর হল ঘর ভর্তি করে দিচ্ছে। জনগণ তো সন্তানদের বক্তব্য শুনতে আসে না, এখন শুনেই না, এখন ঢুকতে দেয় না, যেরকম পাগলের তো যা বলে কিছু হয় না। বলে বলে তুই বলে বিপ্লব 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 হবে, নেতাজি আসবে, কিন্তু কিছু হয়। হ্যাঁ, ওই জন্য জনগণ আমাদের গুরুত্ব দেয় না। আর এই হল ঘর ভর্তি করছে কারা? আমাদের এই মতো গুরু ভাই বোনরা তো, যারা দিনের পর দিন ঠাকুরের বক্তব্য শুনেছি, শিক্ষকের বক্তব্য শুনেছি, তারাই হল ঘর ভর্তি করছে। তারা তারা ধরে নিয়েছে ঠাকুরের আসবে না, তাই তারা দ্বিতীয় ঠাকুরকে পেয়ে গেছে। এরকম কত কলমজি, কত শঙ্করজি, হ্যাঁ, কত নন্দজির আবির্ভাব ঘটছে। আমার প্রশ্ন এইখানে, আমাদের গুরুকে ঠাকুর বালকঞ্চারী মহারাজ আজকে যদি অন্য কেউ গুরু সেজে তার নামটা হয় শূন্যজ্যোতি, ভয়ঙ্কর নাম শূন্যজ্যোতি, তাকে কেউ কি প্রশ্ন করছে না একবারও যে তুমি শূন্যজ্যোতি? তুমি তো ঠাকুরের ওপরে, মাঝখানে শূন্যজ্যোতি ছবি, মানে বাবুল দত্তের ছবি আর ঠাকুরের ছবি সাইডে ছবি আছে আমাদের, দেখেছেন আপনারা ভিডিওটা? এত বড় সাহস যে বিশ্ব বিরাট পূর্ণ ব্রহ্মকে সরিয়ে দিয়ে মাঝখানে বাবুল দত্তের ছবি, ধারে ঠাকুরের ছবি। এটা আপনারা মানবেন? এবার আন্দোলন করবো তো পৌঁছা পূর্ণ ব্রহ্মের ছবিকে সরিয়ে দিয়ে সেখানে মাঝখানে শূন্যজ্যোতির ছবি আর সাইডে ঠাকুরের ছবি, চেয়ারের উপরে শূন্যজ্যোতির ছবি, চেয়ারের নিচে ঠাকুরের ছবি। কোন গুরুদের প্রতিবাদ করছে না, তার ক্লাস শুনছে, আলোচনা শুনছে। তার মানে ব্যাপারটা কি হলো? দোষ কারো নয় গো মা, আমি সকাল শরীরে ডুবে পড়ি মা, আমি দোষ কারো দিচ্ছি না। কারণ এরা কিন্তু যে কাজটা করছে ঠাকুরের কাজ করছে। আজকে আপনার আমার মুখটা চিনতে সুবিধা হচ্ছে কারা কারা ঠাকুরকে বিশ্বাস করে ঠাকুর আছেন আসবেন, আর কারা কারা বিশ্বাস করে ঠাকুর আর নাই। এরা কিন্তু সেই কাজটা করে দিয়েছে, বলবো না? তাহলে দোষ দিলে ভুল হবে, কারণ ওরা এই কাজটা করছে বলে আমাদের মুখটা চিনতে সুবিধা হচ্ছে। কারণ ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে আবার যদি শূন্যজ্যোতির কাছে দীক্ষা নিতে হয়, তো অন্যান্য যত সব কত গুরুজি বেরিয়েছে তাদের কাছে দীক্ষা নিতে হয়, তাহলে বুঝতে হবে আমরা ঠাকুরকে চিনি নাকি? আমার গুরু হচ্ছেন এখানে জন্মদাতা গুরু, যিনি আমার পৃথিবীর আলো মাটি বাতাস থেকে আলো দেখিয়েছেন, এখানকার পিতা মাতা,
শিক্ষা জগতের গুরু, জ্ঞানের শিক্ষক, স্কুলের শিক্ষক যারা আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন, গান বাজনা শিখিয়েছেন, তারাও গুরু। আর ইহকাল থেকে পরকালের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি আমাদের পরমপিতা ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ, যিনি স্মরণরাজ্য বইতে বলে রেখেছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি জন্ম তোমাদের আর হবে না। আছে স্মরণরাজ্য বইতে? আছে তো? আমি গ্যারান্টি দিচ্ছি জন্ম তোমাদের হবে না। পৃথিবীর ইতিহাসে কোন গুরু মহানের এখানে গ্রন্থ নেই। আমার বাড়িতে যে সমস্ত গুরু ভাই হাওড়া থেকে 4-5 গুরু ভাই গেছিল, আমার 5-6টা আলমারি থেকে তারা কিন্তু অবাক হয়ে গেছে, এত গ্রন্থ আপনার বাড়িতে আমার পড়তে ভালো লাগে। তো আমি কোন গ্রন্থে দেখিনি যে এত বড় কোন গুরু মহান নির্দেশ দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন আমি গ্যারান্টি দিচ্ছি জন্ম তোমাদের আর হবে না, এই জন্মই তোমাদের শেষ। তাহলে যিনি জন্ম মৃত্যু সব অতিক্রম করে ইহকাল থেকে পরকালের রাস্তা দেখাতে চাইছেন, সেই গ্যারান্টি যে গুরু দিয়েছেন তাকে যদি আমরা চিনতে না পেরে আজকে তার শিষ্যের কাছে আবার ভিক্ষা নিতে হয়, তাহলে আমাদের বাপ কয়টা হলো? 2টা হলো না? তাহলে আমাদের বাপকে আমরা চিনলাম না। আমি খুব বাস্তব কথা বলতে ভালোবাসি। কে রাখলো, কে চললো, কে ফান্ডটা আমার কাছে ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো সত্য বড় নির্মম, সত্য কাউকে ক্ষমা করে না। রাতের অন্ধকারে দুটো আদালত যিশুকে আসামি প্রমাণ করতে চেয়েছিল, যিশু নিরন্তর ছিল, ভাবলো চুপ করে যখন আছে তাহলে ওকে ওই আসামি ক্রুশকাঠে ফেলে কেটে হত্যা করা হয়েছিল বিনা অপরাধে। ইতিহাস নির্মম, ইতিহাস বেরিয়ে গেছে, আজকে সত্য ইতিহাস প্রকাশ হয়ে গেছে যে অন্যায় ভাবে যিশু খ্রিস্টকে ক্রুশে হত্যা করা হয়েছিল। আজ যিশু খ্রিস্টকে নিয়ে কত মাথা, প্রত্যেকটা মহাপুরুষের কত নির্যাতন, আজকে মহাপুরুষকে নিয়ে কত সম্প্রদায় করে যাচ্ছে, কেড়ে একদম জল ফেলে একদম কত লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে যাচ্ছে। মহাপুরুষ যখন ছিলেন তার প্রতি যে কি নির্যাতন করা হয়েছিল সেটা ইতিহাস থেকে আমরা জানতে পারি। তার মাথা নেড়া করে মাথায় ঘোর ধরে দেওয়া হয়েছিল, তার মুখে প্রমাণ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তার ভোটকর্তা ভেঙে দেওয়া হয়েছিল, প্রচুর নির্যাতন করা হয়েছিল মহাপ্রভুর উপরে। এমনকি শেষবারে 3টে গোষ্ঠী, উড়িষ্যার রাজা প্রতাপপুত্র, তার মধ্যে ছিলেন রবীন্দ্র বিদ্যাধর ভৈ। প্রতাপপুত্র যখন মহাপ্রভুর কাছে ভিক্ষা নিয়ে মহাপ্রভুর সঙ্গে নাম কীর্তনে ব্যস্ত হয়ে পড়লেন, রাজকার্যে তার আর মন নাই। তার মধ্যে রবীন্দ্র বিদ্যাধর ভৈ রাজা হবার লোভে তিনি শঙ্করবাদী গোষ্ঠী, তারাও দেখলো যে আমাদের আর মন্দিরে ভক্তরা আসছে না, সব যেখানে মহাপ্রভু সেখানে হাজার হাজার ভক্ত, যেখানে মহাপ্রভু সেখানে হাজার হাজার ভক্ত, তাহলে আমাদের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। পুরীর পান্ডারা তারাও দেখলো আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, মহাপ্রভু এখানে এসে ঢুকেছে, আমাদের এখানে মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করছে না, তো মহাপ্রভুকে নিয়ে মাঝামাঝি 3টে গোষ্ঠী মিলে প্যাক্ট হয়ে মহাপ্রভুকে বেলা 3টের সময় দারুকাষ্ঠের উপর ফেলে, ওই যে এখন যেটা যেমন শ্রীক্ষেত্র হয়তো ওটা আমার মন্দির না, ও সাইডের ভিতরে যেটা 7টা দরজা, ওটা হচ্ছে আদি প্রাচীন মন্দির। ওই মন্দিরের দেয়াল পেটে বছর কয়েক আগে 7.5 ফুট কঙ্কাল বেরিয়ে গেছিল। ডিএনএ টেস্ট হবে, ডিএনএ টেস্ট হবে, বর্তমান মন্দিরে আপনারা নিশ্চয়ই করেছিলেন। ডিএনএ টেস্ট আর হলো না, তাকে মেরে জগন্নাথ দেবের প্রচার করে দেওয়া হলো, জগন্নাথ দেবের সাথে লিঙ্ক হয়ে গেছে, আসল ইতিহাস বেরিয়ে গেছে। ডাক্তার জয়দেব মুখোপাধ্যায় কাহার গেলে মহাপাও বইটা যদি পান এখন মেরে দেওয়া হয়েছে, যখন জয়দেব মুখোপাধ্যায় মেরে দেওয়া হয়েছে সত্য প্রকাশ করার জন্য। হ্যাঁ, যে তিনি ইতিহাস তুলে ধরেছিলেন যে মহাপ্রভু চৈতন্যদেবকে খুন করা হয়েছিল, দারুকাষ্ঠের উপর ফেলে পাথর ফেটলে তাকে মারা হয়েছিল, আজকে ইতিহাস বেরিয়ে গেছে। তেমনি আর আমি ইতিহাসে যাব না, অনেক প্রত্যেকটা মহাপুরুষের ক্ষেত্রে একই চিত্র, কিন্তু বালক ব্রহ্মচারী মহারাজকে রেহাই দেওয়া হয়নি। এরা কেন বলছে বালক ব্রহ্মচারী মহারাজ মারা গেছে? যারা বলছে তার একটা কারণ আছে, তার একটা কারণ হলো এরা এই ক্রাইমের সঙ্গে যুক্ত। বর্তমান পশ্চিমবাংলার 2টো বিশেষ ধর্ম সম্প্রদায়, আমি নাম বলবো না,
বর্তমান পশ্চিম বাংলার দুটো বিশেষ ধর্ম সম্প্রদায় তারা ভারত ব্রহ্মচারী মহারাজকে দুনিয়ার থেকে সরাবার জন্য এই চক্রান্তের সঙ্গে যুক্ত ছিল। লক্ষ লক্ষ কোটি কোটি ডলার এসেছিল বিদেশ থেকে, উপর মহল থেকে একদম সুপ্রশিক্ষিত ধাম পর্যন্ত ধাপে ধাপে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বায়ু কুড়ি কোটি করে ছাড়ানো হয়েছে। একটাই উদ্দেশ্য, আন্ধ্রা ভারত ব্রহ্মচারী মহারাজকে ওরা এত চেষ্টা করেছিল, কিছুতেই ঠাকুরকে মারতে পারছে না। শেষ চেষ্টা করেছিল 1993 সালে, যখন ওরা খবর রেখেছিল যে ঠাকুর যখন বলেছেন যে বিভূতি বইতে ওরা মুখের বাক্য বেদবাক্য, তাদের উনি যখন বলেছেন যে আমি আমার জীবদ্দশায় কোন কমপ্লিট করে যাব, অতএব এই সুযোগ হাতছাড়া করা যাবে না। যেই উনি সমাধিস্থ হবেন সেই সুযোগে দেবতাকে কেড়ে তুলে নিয়ে পুড়িয়ে দেওয়া হবে। আর এই ক্রাইমের সঙ্গে যারা যুক্ত, আজকে যারা সূত্রধাম দখল করে আছে সময় উত্তীর্ণ, আজকে সত্য প্রকাশ করতে বাধ্য হচ্ছে। এরা যে ট্রাস্টি বোর্ড গঠন করছে এটা ডুপ্লিকেট, ওই ঠাকুরের সিগনেচার নেই, ঠাকুরের প্রিন্ট দেওয়া হয়েছে, পোস্ট করে দেখে আসতে পারেন। তোমাদের ট্রাস্টি বোর্ডের বিবাদ দেখাও। কারণ সূত্রধাম যারা দখল করে আছে ওরা প্রত্যেকেই বিশ্বাস করে ঠাকুর নাই। আজকে বলতে বাধ্য হচ্ছে, নির্লজ্জের মতো বলতে বাধ্য হচ্ছে, অভিনব দর্শনের যে বইগুলো বের হচ্ছে তার অধিকাংশ বই, সব বই না হলেও অধিকাংশ বই ঠাকুরের তত্ত্বকে বিকৃত করে পরিবেশন করা হচ্ছে। তার একটা জ্বলন্ত প্রমাণ বিভূতি বইয়ের যে ভাষণ, এবার নাম বই কোনটা বের করলো? বিভূতি বই। সেই বিভূতি বই যে বের করেছে সেখানে 9 নম্বর অধ্যায়ে সেই মানে কত পুরাতন বই, সেই বই 1978 সালে মনে প্রিন্ট হয়েছিল প্রথম বই। সেই বইতে ঠাকুর 9 নম্বর অধ্যায়ে বলছেন যে দীর্ঘ 6 মাস ব্যাপী নির্বিকল্প সমাধিতে থাকা যায়, সেই সমাধিস্থ দেহ সেই অবস্থায় কোনো কিছু খাওয়ারও প্রয়োজন হয় না, খাওয়ারও প্রয়োজন হয় না। এমনকি সেই সমাধিস্থ দেহ, ঠিক আছে, সমাধি ব্যাখ্যা করতে করতে তিনি বলছেন কোনো খাওয়া দাওয়ার দরকার হয় না, যারা শক্তিকে কন্ট্রোল করতে পারে তারা ঠিকই ফিরে আসতে পারেন। এরকম আছে না বইতে, বিভূতি বইতে 9 নম্বর অধ্যায়ে। অপ্রাসঙ্গিক ভাবে আগুনের প্রসঙ্গ টেনে আনলো যে সেই সমাধিস্থ দেহ আগুনে ফেলে দিল, আগুন সাড়া দেবে না। এটা বিভূতি বইতে আছে, আপনারা পূরণ করতে জানেন, তাদের পুরাতন বিভূতি বই আছে। এখন এরা যে বইটা বের করেছে কি লিখেছে? আগুন কথাটা তুলে দিয়ে আগুন কথা দিয়ে অন্তর, না 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 অন্তর সাড়া দেবে না, অন্তর সাড়া দেবে না। আগুনটাকে আউট করে দিয়ে অন্তর হয়ে যাবে। তাহলে আজকে এই অভিনব দর্শনের সব বইগুলো বলছি না, কিছু কিছু বইতে যে ঠাকুরের তত্ত্বকে যারা বিকৃত ভাবে পরিবেশন করে তারা কেউ ক্ষমা পাবে? আমাদের কার অধিকার আছে ঠাকুরের তত্ত্বকে বিকৃত ভাবে পরিবেশন করার? কারণ এটা চরম অপরাধ। একটা দাঁড়ি কমা হচ্ছে আজকে রিসেন্ট যে নন্দজি বলে বেরিয়েছেন একজন, তিনি বলছেন নির্বিকল্প সমাজে নাকি কন্ট্রোভার্সি, ওটা বিতর্কিত, নেতাজি পেলের চ্যাপ্টার নয়। কেন বলছে? কারণ এরা সবাই এই ক্রাইমের সঙ্গে যুক্ত। যদি দরকার হয় আমার সঙ্গে পার্সোনাল যোগাযোগ করবেন, বিস্তারিত আলোচনা করবো, জানতে পারবেন যে এরা কত বড় চূড়ান্ত ভাবে এরা ঠাকুর ভারত ব্রহ্মচারী মহারাজকে দুনিয়ার লোক থেকে সরাবার জন্য এই চক্রান্তের সঙ্গে এরা যুক্ত। কিন্তু জাল মে কুছ কালা হয়, ঠাকুর ভারত ব্রহ্মচারী মহারাজ আপনার আমার হাতের মোয়া নয়, তাকে ইচ্ছা করলে ধরা যাবে, ইচ্ছা করলে তাকে মারা যাবে। কারণ যিনি বলছেন আমি আইন কানুন জেনেই নেমেছি, আমি আট ঘর বেঁধেই নেমেছি, আছে না আমার মতো বলেছে, আমি আইন কানুন জেনেই নেমেছি, তোমরা মহাপ্রভুকে মেরেছো, যিশুকে মেরেছো, আমাকে তোমরা মারতে পারবে না, আমি মহাকাশের অপরত গ্রেট। ঠাকুর বলছেন, ঠাকুরকে প্রশ্ন করছে ভক্তরা, বাবা তুমি বিপ্লব করো, যে দেশে মহাপ্রভুকে মেরেছে, যে দেশে
যীশু খ্রিস্টকে মেরেছে আর তুমি বিপ্লব করছে, তোমাকেও তো মেরে দেবে। তখন ঠাকুর বলছেন কিন্তু আমি আইন কারণ জেনে নেবেছি, আমি হাত ঘাট বেঁধেই নেবেছি। মানে ঠাকুর জানেন যে আমিও নামলে আমাকেও মানবা চক্রান্ত হবে। তাই আগাম জানিয়ে রাখেন 1951 সালে ভবা বাংলার আশ্রমে যে আমি আইন কানুন জেনেই নেবেছি, আমি হাত ঘাট বেঁধেই নেবেছি। তোমরা মহাপ্রভুকে মেরেছো, যিশুকে মেরেছো, আমাকে তোমরা মারতে পারবে না, আমি মহাকাশের অপর্ত বুলেট। অতএব সেই ঠাকুরকে এরা ভিন্ন গ্রুপের রক্ত ঢুকিয়ে একটা সিংহলকে যখন মুম্বই থেকে ডেকে আনা হয়েছিল, ভিন্ন গ্রুপের রক্তের সঙ্গে পটাশিয়াম সায়ানাইড বিষ সেলাইনের মধ্য দিয়ে ইনজেক্ট করে ওরা মারতে চেয়েছিল। সেখানেও ঠাকুর চালাকি ছিল বলে তো যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তাহলে রক্ত ঢুকবে কি করে? আপনারা যারা নির্বিকল্প সমাধিস্থ অবস্থায় গেছে, রাত্রি সত্যগুলো বলছি কারণ সময় ঘনিয়ে আসছে বলে বলতে বাধ্য হচ্ছি। কারণ এত মুখোশধারী ছেড়ে গেছে যে সত্যটাকে ভাই বোনদেরকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। তাই আজকে আমার কাজ কাজবার জন্যই এই সত্য কথা বলে যাচ্ছে, জানি না কালকে আমার কি গতি হবে। কারণ আন্তর্জাতিক চক্র ভীষণ সক্রিয়, কিন্তু যতক্ষণ বেঁচে থাকবো আমার ফোনটা যুদ্ধ করতে পারবে না। কোনো টাকা দিয়ে নয়, মেরে ফেলো। কারণ মেরে ফেলতে পারে, যদি গুরু আমাকে মারে তবে মারতে পারবে, নাহলে এদের মারার ক্ষমতা নেই। সেই কাবুল এরা যে পটাশিয়াম সায়ানাইড বিষ ইনজেক্ট করেছিল সেটা শরীরে প্রবেশ করেনি, যার জন্য গোটা শরীরে আপনারা দেখেছেন যারা সমাধি চলাকালীন ঠাকুরের দেবতারা দেখতে গেছিলেন, দেখেছেন সাপের খোলসে যেমন খোলস চেঞ্জ হয় তেমনি ঠাকুরের দিয়ে এক ফোঁটা চামড়া উঠে গেছিল না? দেখেছেন মুখে চামড়া একদম লাল, সাপের খোলসের মধ্যে চামড়া উঠে গেছিল। সাপের খোলসের মধ্যে চামড়া উঠতে পারে? আর খোলসটা যখন উঠেছে লাল লাল ভাব, হ্যাঁ লাল লাল গোলাপি গোলাপি। আরো মিলাকে এক এক গুরু ভাইয়ের মুখে এক এক রকম বর্ণনা। পায়ের তলা দুটো তো সামনে ছিল, হ্যাঁ। কেউ বলছে আমি দেখছি পায়ের তলাটা গোলাপি রঙের, কেউ বলছে আমি দেখছি পায়ের তলাটা লাল রঙের, কেউ বলছে সবুজ রঙের, কেউ বলছে নীল রঙের। কি বড় ভাই বলছে হ্যাঁ আমি সত্যি বলছি সবুজ রঙের দেখেছি। মানে এই যে ব্যাপারটা, ওই সময়টাতে কি ম্যাজিক হয়েছে। লাইট রাতের বেলা যারা ভিতরে থাকতো, অপু জয়ন্ত থেকে শুরু করে 4-5 জন ছিল, লাস্টে 2 জন ছিল, ওরা ওদের মুখে শোনা। আমি যখন গর্জন পত্রিকা বের করতাম ওদের সাক্ষাৎকার নিয়েছিলাম, অপুর সাক্ষাৎকার নিয়েছিলাম। তুমি গর্জন পত্রিকা কোন সংখ্যায় বের করেছিলাম মনে নেই। বলছে জানালা তো খোলা থাকতো গরমের সময় প্রচন্ড, তো পুরো লাইট হয়ে ঢুকতো, ঢুকে বিশাল বিশাল জটায়ুধারী সন্ন্যাসী, মানে এই পৃথিবীর মানুষ না, তারা ঠাকুরের সঙ্গে কথা বলতো। অপুর সাক্ষাৎকার আমি নিয়েছিলাম। কি ভাষায় কথা বলতো ওরা বুঝতে পারতো না, ওরা ধ্যান করতো তো চোখে যাওয়ার অধিকার ছিল না, শুধু মাঝে মাঝে ফিটি করে দেখে নিত ওই বাবা এটা কারা। ঠাকুর আছে এদিকে ঠাকুর ধারস্থ, এদিকে ঠাকুর শুয়ে আছে। আবার একদল বলছে শুয়ে শুয়ে নির্বিকল্প সমাধি হয়। কে বলেছে হয় না? শঙ্করাচার্যের হয়নি। কামশাস্ত্র জানবার জন্য তিনি 42 দিন ব্যাপী পাহাড়ের পোহাতে দেহ সাই করে ভক্তদের বলল তোমরা পাহাড় লাও, আমি 42 দিন পরে আবার ফিরে আসবো। এক রাজা শরীরে প্রবেশ করেছিল কামশাস্ত্র জানবার ইতিহাস, ঠিক না বল? শঙ্করাচার্যের ইতিহাস যারা পড়েছেন, সুতরাং ইতিহাস জানতে হবে। হিমালয়ে যারা বসে আছে 1000 হাজার 2000 5000 10000 15000 বছর ধরে, তারা কি খেয়ে বসে আছে? সুতরাং নির্বিকল্প সমাধি কথাটার উপরে দাঁড়িয়ে আছে গোটা সংখ্যা দল, ঠিক কিনা বল? অবশ্যই আমরা বিশ্বাস করি তো নির্বিকল্প সমাধি মগ্ন হয়েছিলেন ঠাকুর। আর আজকে যারা বলছে 1993 সালের এটা কন্ট্রোভার্সি, এটা বিতর্কিত, এটা নির্বিকল্প সমাধি ছিল না, এটা চিত্তশিল্পের ব্যবসা, চিত্তশিল্পের দায় করেছে। সারা জীবন সব উপায় ঘরে ভাড়া ঘরে পড়েছিল। তিনি একটা রাইটার বিল্ডিং অফিসার, নিজের কিডনির সোনা দানা বিক্রি করে তার জন্য পয়সা দিয়ে গেল, আর লাখ লাখ টাকার কেস দিয়েছিল। দুটো মাত্র কেস দিয়েছিল, এগুলো আপনাদের জেনে রাখা দরকার।
সন্তান দলকে দুটো কেস দেওয়া হয়েছিল, একটা হচ্ছে অর্থ আত্মসাৎ আর একটা হচ্ছে অবৈধ অস্ত্র আইন। এই দুটো কেস দেওয়া হয়েছিল সন্তান দলের নামে। যখন কিছুদিনের মাথায়, আজকে অনেক অজানা ইতিহাস বলবো আমি, যেগুলো আপনাদের জেনে রাখা প্রয়োজন, যাতে অন্তত এই অশুভ শক্তির ফাঁদে আপনারা না পড়েন। আজকে চিত্তদার ঠাকুর বাড়িতে বডি ওখানে পৌঁছে দেওয়ার পরে ঠাকুর বাড়িতে চলে এসেছিলেন, যেতে যাই ওখানে ভাই বোনেরা তখনকার তাবড়ো সন্তান দলের মাথারা তারা বাগান বাড়িতে মিটিং করে চিত্তদারের দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনি সারাই পরিস্থিতিকে সামলাতে পারছেন, আপনাকেই দায়িত্ব নিতে হবে। তিনি কেন ব্যবসা করতে যাবেন? তারপর পুলিশ যখন এসে অ্যাটাক করলো, প্রতিদিনের ভাই বোনেরা হাজার হাজার ভাই বোন যাওয়া আসা করতে যে কালেকশন দিত মাত্র 1,05,000 টাকা, সেটা আমার বিল কালেকশনের টাকা। আর চিত্তদা যে ঘরে বসে থাকতেন দোতলায়, সেই প্রেস কর্নারে যে ঠাকুরের একটা ফটো ছিল জলচৌকির নিচে, চিত্তদা বুঝেছিলেন যে আমার উপর আক্রমণ হতে পারে। ওই বিল সমেত হিসেব সমেত 1,05,000 টাকা জলচৌকির নিচে ঢুকিয়ে রেখে টাওয়াল চাপা দিয়ে ঠাকুরের ফটো রেখে দিয়েছিলেন। পুলিশ ওরা সূক্ষ্ম তছনছ করেছে, কিন্তু ওই জায়গাটা বুঝতে পারেনি ওই ফটোটা হাত দেয়নি। ঠাকুরের বিল এখানেও একটা কিন্তু বিরোধী কাজ করেছে, এটা এগুলো করে জেনে রাখা দরকার। এবারে বেশ কিছুদিন পরে জেল থেকে তুলে নিয়ে এসে গায়ে রক্ত মাখা অবস্থায়, জামা পর্যন্ত পোশাক পর্যন্ত চেঞ্জ করতে দেয়নি, চেতনাকে আবার সূত্রে আনা হয়েছে। লক্ষ লক্ষ টাকা কেলেঙ্কারি করেছিস, বল টাকা কোথায় চল নিয়ে যা। গিয়ে দেখছে চিত্তদার মুখ বিড়বিড় করছে, যদি সেই টাকাটা না পাই তোমার সত্যি এই কেসে ফেটে যেতে হবে। তারপর চিত্তদা গিয়ে দেখছে ওই প্রেস কর্নারে ঘরে গিয়ে জলচৌকি নিজে দেখছে একদম পাই টু পাই যে টাকা হিসেব, একদম বিলের যা কালেকশন, সেই কালেকশনের এ টু জেড কত নম্বর বিলে কত টাকা কালেকশন, 1,05,000 টাকা, সেটা ওই সময়কার কালেকশনের টাকা। তাহলে অবৈধ অর্থ আত্মসাতের কেস ডিসমিস হয়ে গেল। আর অবৈধ অস্ত্র আইন যেটা দেওয়া হয়েছিল তার মধ্যে মাত্র 6খানা ত্রিশূল পাওয়া গেছে। সূর্য ধামে একটা ধাম, ঠাকুরের যেখানে একটা ধাম, ত্রিশূলটা কোনো অস্ত্র আইনের আওতায় পড়ে না। এই যেগুলো আপনাদের জানা দরকার, ত্রিশূলটা কোনো অস্ত্র আইনের আওতায় পড়ে না। তাহলে দুটো কেসই ডিসমিস। এই হলো ইতিহাস। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, ঠাকুর যদি মরে যায় 93 সালে, তাহলে 17 দিনের মাথায় যে রাজপাল সিং পুলিশ সুপার ছিলেন, তিনি গিয়ে ঠাকুরের বাড়ি থেকে বললেন যে আই রেসপেক্ট হিম এন্ড আই এক্সপেক্ট হিম, মানে আমি ওনাকে সম্মান করি এবং আশাও করি উনি ফিরবেন। একটা পুলিশ সুপার, তিনি তো সন্তান দলের কর্মী না। তিনি কেন বলেছিলেন? তখনকার সময় তো খবরের কাগজগুলো বেরিয়েছিল নাকি? তাহলে তিনি কেন বললেন যে আই রেসপেক্ট হিম এন্ড আই এক্সপেক্ট হিম? এমনকি ওই দিন আরেকটা বিরাগী ঘটনা ঘটেছিল 17 দিনের মাথায়। হাওড়ার বাড়িতে কোনো ভাই বাড়িতে ঠাকুর খেয়েছিলেন, স্বপ্ন দিয়েছিলেন তোর বাড়িতে আমি মুক্তি যাবো খাবো, মানে 16 দিনের মাথায় খাওয়া দাওয়া করে 17 দিনের মাথায় পায়খানা করেছিলেন। সেই পায়খানাটা ব্যারাকপুরের প্যাথলজিক্যাল ল্যাবরেটরি, ডিটেইলগুলো জেনে রাখুন, কাজে আসবে আপনাদের, কারণ আমরা রাজসাক্ষী হয়ে আছি সরকারি সময়। ব্যারাকপুরের প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে চেক করে ল্যাবরেটরি রিপোর্ট বলছে এটা একটা সুস্থ মানুষের পায়খানা, এতে 3 থেকে 4 ভাগ লোহিত রক্তকণিকা আছে। কোন মরা মানুষ, পচা মানুষ 17 দিনের মাথায় পায়খানা করতে পারে? সেটা ল্যাবরেটরি রিপোর্ট বলছে এটা একটা সুস্থ মানুষের পায়খানা। তাহলে আপনি আমি ভাবের ঘরে বা উচ্ছ্বাসের বসে বা জিলাসির বসে যদি বলি ঠাকুর নেই, ঠাকুর মারা গেছে, সেটাকে বিশ্বাসযোগ্য? আরো মিরাকেল ঘটনা, ঠাকুর মারা গেছে ভালো কথা, 52 দিনের মাথায় আবার মেডিকেল টিম গেল। মেডিকেল টিম গিয়ে টাকার কয়েন দিয়ে কপাল ঘষে ঘষে, যদি পচে যায় তাহলে কপালের চামড়া উঠে যায়। পেট চিপে চিপে দেখা হচ্ছে, ডাক্তার সাঁতারা ছিলেন, ডাক্তার অপূর্ব নদীর শিষ্য। তো স্যারকে বলছেন স্যার আপনারা কি কি দেখতে চান? প্রথমে টাকার কয়েন দিয়ে কপাল ঘষা হচ্ছে 52 দিনের মাথায়। খেয়াল করুন, যেখানে 3 দিন দেখা যায় না সেখানে 52 দিনের মাথায় টাকার কয়েন দিয়ে কপাল ঘষা হচ্ছে, চুল দাড়ি টেনে টেনে দেখা হচ্ছে। মানে পচে গেলে তো আগে লোক খুশি যাবে, চুল দাড়ি কিছু করছে না। পেট চিপে চিপে দেখছে, যদি মন নাড়ি গুড়ি পচে যায় পায়ে দাঁত দিয়ে বেরিয়ে যাবে। পেট চিপে চিপে দেখা হচ্ছে,
হাতের আঙুল পায়ের আঙুল ভাঁজ করে করে দেখা হচ্ছে, হাঁটু ভাঁজ করে করে দেখা হচ্ছে। তারপরে লাস্ট চারজন যে ডাক্তার গেছিল সরকারি ডাক্তার, তারা লাস্ট যখন ডাক্তার অমল সাদারা ঠাকুরের ব্যক্তিগত চিকিৎসক, তিনি বললেন স্যার আর কিছু দেখবেন? তখন ওরাই বললেন, ডাক্তারের মেডিকেল টিম বললেন যে নো, ডোন্ট ডিস্টার্ব হিম মাইন্ডেড। এটা কিন্তু পেপারে খবরের কাগজের কথা, আমার কথা না। এবং ওখানকার তারা যারা এখন ভাই বলছিল তারাও জানে। তাহলে ডোন্ট ডিস্টার্ব হিম মানে ডিস্টার্ব কাকে করা যায়? ঘুমন্ত মানুষকে করা যায়, মরা মানুষকে ডিস্টার্ব করা যায়? তাহলে সরকারের পাঠানো মেডিকেল টিম গিয়ে বললো ডোন্ট ডিস্টার্ব হিম। আমরা পিকচারের মতো বলছি ঠাকুর করে গেছে, পচে গেছে, ওটা কিন্তু সিগারেটের ব্যবসা। কোনটা সত্যি? কোনটা সত্যি? সরকারের রিপোর্টটা সত্যি, কারণ ওটা তো সরকার ওরা পরীক্ষা করার জন্য পাঠিয়েছিল। ওপেন এতগুলো মানুষের সামনে বললো ডোন্ট ডিস্টার্ব হিম, ওকে বিব্রত করবেন না। তারপরে রাতের বেলা যেহেতু গুরু শিষ্যের ব্যাপার, একটা সাধারণ ডাক্তার অপূর্ব থেকে ফোন করলেন, স্যার আপনারা রিপোর্টে কি লিখবেন? যদিও সরকার পক্ষ থেকে প্রকাশ হয়নি, ব্যক্তিগতভাবে উনি জেনেছিলেন, 3টে অর্ডার লিখেছিলেন। একটা হচ্ছে নো ফাউল অর্ডার, মানে নো কোনো বাঁচা বন্ধ ছিল না। যেখানে পচে গেছে, বায়ু দূষণ হচ্ছে, জল পরিবেশ দূষণ হচ্ছে, গোটা পেপারে পেপারে ছাইলা করছে। কারা করছে? কোনো পেপারে করেনি, একমাত্র আজকাল পত্রিকা। এই আজকাল পত্রিকা একটা জলপাত্রদের বলি, আজকে আমি যেগুলো বলবো সব কিছু আপনাদেরকে একটু নতুন নতুন লাগবে। এই আজকাল পত্রিকার সম্পাদক ছিলেন অশোক দাশগুপ্ত, মাইন্ডে নোট করে রাখবেন। অশোক দাশগুপ্ত যখন বাড়ির ঘোষ ঠাকুরের শিষ্য ছিলেন, ঠাকুরের সঙ্গে থাকতেন প্রায় সময়, ঠাকুর নিজে একটা প্রেস কনফারেন্স ডেকেছিলেন, মানে সাংবাদিক সম্মেলন। সমস্ত পত্রিকা দপ্তরের সমস্ত ভাগা ভাগা সাংবাদিকদের ডেকেছিলেন, ডেকে বলছে যে তোমরা আমার হয়ে একটা কাজ করে দিতে পারবে? তা বলছে কি বলুন? তা আমার হয়ে যত পারো দুর্নাম বদনাম তোমাদের লিখতে হবে, পারবে? কোন পত্রিকা দপ্তর রাজি হয়? বলছে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত শিষ্য, আপনার বিরুদ্ধে যদি উল্টো পাল্টা আমরা খবরের কাগজে লিখি, তাহলে তো আমাদের মেরে পিঠে ছাল চাকা তুলে দেবে, আমাদের পত্রিকা দপ্তর ভেঙে দেবে। আপনার তো কোটি কোটি ভক্ত শিষ্য, ও কাজ আমরা করতে পারবো না। তখন এই আজকাল পত্রিকার মানে সম্পাদক অশোক দাশগুপ্ত ছিলেন আমার ঠাকুরের শিষ্য। উনি তখন দাঁড়িয়ে উঠে বললেন, গুরুদেব, যেহেতু উনি ঠাকুরের দীক্ষিত ছিলেন, গুরুদেব এই দায়িত্বটা আমি নিচ্ছি। এটা ইতিহাস। দোষ তৈরি করলাম যে আমি দোষ দিলে ভুল হবে, দোষ কারো নয় গো মা, আমি সাঁতার তো চলে লোকে বলি না, কাউকে দোষ দেওয়া যাবে না। তার নিয়ম অনুযায়ী যে যার যেটুকু নাটকের দায়িত্ব, সেই নাটকের দায়িত্ব পালন করেছে। তাহলে অশোক দাশগুপ্ত গাড়ি করে, ঠিক আছে দায়িত্বটা আমি নিচ্ছি। ঠাকুরের সম্পর্কে ওই সময় যত মিথ্যা কথা, অপপ্রচার, এমনকি মানে যা মানে ভাষায় আনা যায় না, ওরাই প্রচারটা খুব বেশি করেছিল। এটা হচ্ছে ঘটনা। যাই হোক, প্রসঙ্গে আসি। ওরা লিখলো পচে গেছে, গলে গেছে, ভালো কথা। 2 নম্বর রিপোর্ট লিখেছে নো ফাউল অর্ডার, কোনো কাজে বন্ধ নেই, মেডিকেল টিমের রিপোর্ট। 3 ডিকেইং, দেহ যেখানে পচে ফুলে ঢোল হয়ে যাওয়ার কথা, সেখানে দেহ শুকিয়ে যাচ্ছে, মানে দেহ শুকনো হয়ে যাচ্ছে। আর 3 একটা হচ্ছে নো ফাউল অর্ডার, 3 হচ্ছে ডিকেইং, আর 3 হচ্ছে ফ্লেক্সিবল, মানে দেহ নমনীয় কমনীয়। যেমন এই যে নমনীয় কমনীয়, যেমন আপনারা আমাদের হাতে ভাঁজ করা যাচ্ছে। এই 3টে রিপোর্ট সরকার থেকে যদি প্রকাশ হয়, সরকার বলে যাবে। আজকের মাননীয় সুভাষ চক্রবর্তীর মৃত্যুর রহস্য নিয়ে আজকে আমি বলতে চাই না, উনি কিন্তু শেষের দিকে একটা কথা বলে দিয়েছিলেন মুখ খুলে, মুখ কষ্টে, যে আমি যদি মুখ খুলি 24 ঘন্টার মধ্যে সরকার বলে যাবে। সুভাষ চক্রবর্তী বলে ফেলেছিলেন, আমি যদি মুখ খুলি 24 ঘন্টার মধ্যে সরকার বলে যাবে। ওনার দিদি বাড়িতে যখন নাম কীর্তন উনি গেছিলেন ঠাকুরের নামে, মানে সুভাষ চক্রবর্তী দিদি ছিলেন ঠাকুরের দীক্ষিত। সুভাষ চক্রবর্তী ঢুকতে দেবে না, তুই খবরদার, তুই আমার গুরুর সঙ্গে যা ব্যবহার করেছিস, খবরদার তুই আমার এই বাড়িতে নামে ঠাকুরের নামে আসবি না। তখন দিদিকে একটা কথা বলেছিল, দিদি আজ তুই আমাকে রাগারাগি করে আমার ঠাকুরের নামে ঢুকতে দিচ্ছিস না। আমি যে সন্তানদেরকে কত বড় উপকার করেছি, যেদিন জানতে পারবি সেদিন আমাকে তোরা ভুল বুঝবি না। ইতিহাস।
নোট করে রাখুন, আগামী দিন মিলিয়ে নেবেন, কারণ ইতিহাস বড় নির্মম, ইতিহাস আলোয় আসবে আর হোক না হোক। তো যাই হোক, ঠাকুরের দেহ নিয়ে গেল, নিয়ে গিয়ে ওরা পড়িয়ে দেওয়ার চেষ্টা হলো, কিন্তু সেখানেও গন্ডগোল। রতনবাবু শ্মশানঘাটে নিয়ে গেল, কলকাতাটাও মস্তান তখন বলল, আগে যেমন ছিল, কে ছিল ফাটাকে সরাতে, হ্যাঁ ঠাকুর বাড়িতে গিয়ে চক্কর করতে পারি, মানে মস্তান তো সবসময় ফুট ফুট করে, তো ফাটাকে ঠাকুরের কাছে যাচ্ছে, সেদিন আর ফুট করে যেতে ভুলে গেছে, চক্কর করে গেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ঠাকুরের সূর্যের চাঁদা মারাতে গেলে জুতোটা খুলে পায়ে থেকে চপ্পলই আর খোলে না। ঠাকুর তখন তিনতলা থেকে একজনকে পাঠাচ্ছে, যা যা সে ফাটা এসছে, যা ওই পায়ে থেকে জুতো খুলতে পারছে না বলে একজনকে পাঠালো, সে গেছে ধাক্কা মারলো, পায়ে গিয়ে জুতোটা খুলে গেছে, চপ্পলটা খুলে গেল। ঠাকুরের কাছে গিয়ে যে ঠাকুর চুলে উঠে তো দেখি রে ঘোড়া ঘোড়া ঘোড়াটা কামিয়ে বেড়াচ্ছিস, আমার কাছে একটা চপ্পল ঘোড়া পাবো না। তো এইরকম তখন এটা ফাটা ক্ষেত্রে ব্যবহার ছিল। আর ওই সময়কার চমৎকার বললো তাকে দিয়ে ৭৫ জন কেরা, এগুলো ইতিহাস জেনে রাখুন। কারণ আমি পুরো সাংবাদিকের মতো টোটাল ওই সময়কার A to Z সমস্ত রিপোর্ট আমার কাছে রয়েছে, আমি কালেকশন করেছি, প্রত্যেকে সাক্ষাৎকার নিয়েছি, ওরা কোথায় কোথায় তল্লাশি করেছে, কোথায় কোথায় কি করেছে না করেছে সব তথ্য আমার কাছে রয়েছে। কিন্তু আমি বলবো না, কারণ বলাটা বেশি বলাটা ঠিক হবে না, যেটুকু বলা যায় সেটুকু বলছি। তো ওরা রতনবাবু শ্মশানঘাটে নিয়ে গেছে, যখন ৩-৩ চুল্লিতে ঢুকেছে, ৩-৩ চুল্লি অফ হয়ে গেল। আরে ভাই মেশিন পাতি সব তো ঠিকই আছে, চুল্লি অফ হয়ে যাচ্ছে কেন? চুল্লি অফ হচ্ছে কেন? ওই যে কি বিপদ চক্রবর্তী ঠাকুরের কে যেন ঠাকুরের বিপদ চক্রবর্তী ভাই 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 অনেকে মুখাগ্নি করতে বলা হয়েছে, উনি বলতে আমার দাদাকে মুখাগ্নি করো, তো মুখের কাপড়টা সরান, বলছে ওই অবস্থায় মুখাগ্নি করতে হবে। আরে ভাই তোমরা মুখাগ্নি করবে তখন তো সন্তন্তটা দেখতে আরে বডি নেই, তাহলে তোমরা তো অনায়াসে মুখের ছবিটা মুখের কাপড়টা সরিয়ে দিয়ে ছবি নিয়ে খবরের কাগজে দেখাতে পারতে, এই তো দেখো ভারত মুখে সবাই পজা 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 ধরাতেও ওটা কি কিরমির করে পেয়ে যাচ্ছে, ভালো সুযোগ ছিল টেলিভিশনে দেখাতে পারতো। সেটা না করে মুখের কাপড় পর্যন্ত সরানো হলো না, তোমরা সাপ পড়ালে না ব্যাগ পড়ালে আমি তো জানতেই পারবো, কিন্তু মুখের কাপড় সরাওনি। তো যাই হোক বিপুলদাকে দিয়ে আনো না, বিপুল বাবুকে দিয়ে আনো না, মুখাগ্নি করানো হলো না। বলছে বিপুল বাবুকে বললেন যে আপনি না পারেন, আর আমরা ডোমকে দিয়ে মুখাগ্নি করাবো। ডোমকে দিয়ে যে মুখাগ্নি করানো হলো, ডোম তো ওই শ্মশানে ডোম তার কর আছে, সে মুখের কাপড়টা যেই সরিয়েছে, জানালার ফাঁক থেকে আজকাল পত্রিকা কোন একটা সাংবাদিক মুখে ছবিটা তুলে নেই, সাংবাদ করে ছাড়ি দিল না, লম্বা লম্বা বাবলি চুল ওলা দেহ, হ্যাঁ আজকাল পত্রিকা বেরিয়েছিল না। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা কি হলো? ঠাকুর দেওর মাথায় কি মাথায় লম্বা লম্বা মেয়েদের মতো চুল ছিল? ঠাকুরের দেহ কিরকম? চুল দাড়ি ভর্তি, মাথা হাতে হাতে চুল, মাথায় একটা, আর সেখানে দাড়ি কোনো কিচ্ছু নাই। মেয়েদের তো দাড়ি থাকে না, মেয়েদের দাড়ি থাকে, আর লম্বা লম্বা বাবলি চুল দাড়ি, এবারটা কোন থেকে? আজকাল পত্রিকা ভাবলো আমরা অনেক প্রচার করেছি, তো এটা লাস্ট প্রচার করে দিলাম, একদম সাংবাদ দলকে শেষ করে দিলাম। কিন্তু এটা দিয়ে ডালমে কুছ কালাহাই হয়ে যাবে, কিন্তু যে বুমেরাং হবে বুঝতে পারিনি ওরা, তাহলে মনে হয় ছবি খারাপ না। ওটা খবরের কাগজ ছাপি ওরা উল্টা করে বলেছে যে এটা ঠাকুর বাবুর দেহ নয়। যাই হোক ৩-৩ চুল্লি অফ হয়ে গেল। ডোমে যে ডোমকে দিয়ে মুখাগ্নি করাতে গেছে, মুখের কাপড়টা যেই সরিয়েছে, ঠাকুরের কি অলৌকিক ঘটনা বিভূতি, ওই ডোম ছিলেন আবার ঠাকুরের দেখি, তিনি বলছেন নিশ্চিত গুরুজি কা মূর্তি নেই হয়, ওই চিৎকার করে উঠেছে, গুরুজি রুমালে নিয়ে পাতায় ধরে চাপ এই অবস্থায় তাকে দেখ ঢুকিয়ে দেয় বলে চুলতে থেকে দিয়ে দিল। হ্যাঁ এগুলো তো ইতিহাস, এগুলো যেন এখন কাজে লাগবে আপনাদের। তো যাই হোক ভালো কথা, তারপরে ইতিহাসের দিকে যান। চুল্লি অফ হয়েছিল অনেকদিন, শুনেছি এখন এক অফ হয়ে আছে, আমি যাই হোক সেটা আমি সেগুলো বলবো না, সত্যমিথ্যা আপনারা। তবে আমি ওখানে গিয়ে আমি এনকোয়ারি করে দেখেছি, বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী ওরফে ভারত ব্রহ্মচারীর নামে কোনো নাম কিন্তু রেজিস্টার খাতায় এন্ট্রি হয় নাই।
1993 সালে 30 জুন সারাদিনের রেজিস্টার খাতায় রতননগর শ্মশান ঘাটে বালক ব্রহ্মচারী ওরফে বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী নামে ডেথ সার্টিফিকেট না হলে তো যেমন আমরা ডাক্তারি করি ডেথ সার্টিফিকেট দেবে তবে ওরা পড়াবে। তারপরে ওরা যেটা করবে সেটাকে দিয়ে আবার বার্নিং সার্টিফিকেট দেবে, তবে অঞ্চল সার্টিফিকেট দেবে বা পৌরসভা সার্টিফিকেট দেবে, তারপরে ব্যাংকে টাকা পয়সা তুলতে পারবে। এটা সিস্টেম। তো সেখানে সার্টিফিকেট যদি ডেথ সার্টিফিকেট একটা ব্যক্তি তিনবার সার্টিফিকেট আছে, একটা আরটিএফ দিলে বা ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। এগুলো ইতিহাস আপনারা জেনে রাখুন। ঠিক এরকম মতো ঘটনা আছে। ঠাকুরের তিনবার ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। তো ওখানে ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারেনি, তার জন্য ঠাকুরকে পড়াতে পারেনি বা ওখানে নিয়মান্তি করতে পারেনি। ডেথ সার্টিফিকেট না দিলে ওরা পড়াতে কারো করে আপনার সেটা হলো প্রশ্ন, কিন্তু নাম জানলে কি হবে? নামে কি হয় না। অতএব বাকিটা প্রশ্ন চিহ্ন রেখে গেলাম। এই আজকের যারা আদা জল খেয়ে নেমেছে যে বালক ব্রহ্মচারী মহারাজ তিনি মারা গেছেন, তিনি আর ফিরবে না, ওই যেহেতু জীবনে ফিরবে না এরকম প্রচার করে আজকে যে এত গুরুর আমদানি হচ্ছে, এরা ভাবছে যে সন্তান দলকে, এবং আমরা একটা নগর কীর্তন করতে গেলে একটা সামান্য টাকা শুনো তো দূরের কথা, একটা মানে টোটো রিজার্ভ করতে পারি না, তাকে ড্রাইভার খরচ তার তেল খরচ করতে পারি না, ঠিক কিনা? হ্যাঁ, এটা মাইক খরচ জোগাড় করতে পারি না। আর এখন তো রেলওয়ে করছি বাবা টাটা সুমনি, দশটা পৌরটা নিতে পারবো টাটা সুমনি, এত টাকা আসছে কোথেকে? একটা করে গাড়িতে একজন দুজন করে এত টাকা আসছে কোথেকে? এরকম ভাবে টাকার পাহাড় তৈরিয়ে গোটা সন্তান দলকে ম্যাচ করবার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে। আমি সেই সমস্ত ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে জানাতে চাই, আপনারা কান খুলে শুনে রাখুন। আজকে যারা ফেসবুক লাইভ করছেন তাদের মাধ্যমে আমি এই বার্তাটা দিতে চাইছি, যারা সন্তান দল সংগঠনটাকে এখনো যারা কবি পাহাড় প্রমাণ বিশ্বাস নিয়ে অপেক্ষা করে আছেন, ঠাকুর আছেন আসবেন, তিনি তার কারণ তো কাজ কমপ্লিট করে যাবেন, এই বিশ্বাসের জায়গা যারা ফাটল ধরিয়ে সন্তান দলকে ধ্বংস করবার চক্রান্তে বেঁধে উঠেছেন, আপনারা দিবা স্বপ্ন দেখছেন। দিবা স্বপ্ন পর্যন্ত ভোরের স্বপ্ন হলে তো বাস্তবায়িত হয়, কিন্তু দিনের বেলা স্বপ্ন কাজে হবে। আজকে যারা এই চক্রান্ত করছে এরা দিবা স্বপ্ন দেখছে। বালক ব্রহ্মচারীকেও মানা যাবে না, নেতাজিকেও খতম করা যাবে না, আর সন্তান দলকেও ধ্বংস করা যাবে না। সুতরাং এই চক্রান্তের জবাব একমাত্র দিতে হবে ওদের চলে গেলাম, ওরা তো ডিউটি পালন করবে। কারণ আপনাদের মুখটা চিন্তা সুবিধা হবে কে কোন পক্ষে না কে পাণ্ডব পক্ষে, এটা তো চেনা সুবিধা। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবে, ঠিক সেই কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগে প্রাক মুহূর্তে মানে আক্রমণ শুরু হবে, সেই সময় হঠাৎ কোথায় কিচ্ছু নেই, হঠাৎ করে যুধিষ্ঠির কৌরব পক্ষের দিকে কৌরব শিবির থেকে এগিয়ে গেছে। ওর জন্য তো মাথা খারাপ হয়ে গেছে, দাদা কি মাথার গন্ডগোল হয়েছে, একটু পরে আক্রমণ শুরু হবে, দাদা হঠাৎ কৌরব শিবিরের পক্ষে যাচ্ছে, আমি আক্রমণ করে দিতে পারে। যুধিষ্ঠির দুটো পক্ষের মাঝখানে দাঁড়াবে, যে শেষ ঘোষণা করলেন যে একটু পরে যুদ্ধ শুরু হবে, এখনো সময় আছে, তোমরা কে কোন পক্ষে যাবে এখনো ঠিক করে নাও, কৌরব পক্ষে না পাণ্ডব পক্ষে। তখন কৌরব পক্ষ থেকে যুযুৎসু, একমাত্র যুযুৎসু গিয়েছিলেন, এসে বললেন, হাত তুলে বললেন যুধিষ্ঠিরকে আমি পাণ্ডব পক্ষে যেতে রাজি। দুটো পক্ষ ফাইনাল, আক্রমণ শুরু। তেমনি আজকের সেই পিরিয়ড চলছে। ঠাকুরের পরাজামুখ থেকে উদাহরণ দিচ্ছি, আপনাদের মনে পড়বে হয়তো, ভারতের বৈদ্যুতিক সমবাদ করে থাকবেন যে ভিতরে ভিতরে হাল ধরার কাজ শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকে, আছে না? আছে তো? ভিতরে ভিতরে সাংবাদিক যখন প্রশ্ন করছে, ঠাকুর খুব দুঃখ করে বলছেন যে তোমরা আমার কথাটাকে সাময়িক তোমরা শোনো, হাসো, কাঁদো, তারপর বাড়িতে গিয়ে চলচ্চিত্রের মতো হাসো, কাঁদো, তারপর বাড়িতে গিয়ে জেগে সেই আমার কথাটি পুরো রেজাল্টটি পুরো। ঠাকুর খুব দুঃখ করে বলছেন, তার ভক্তদের নিয়ে কাজ করছে। তখন হঠাৎ সাংবাদিক প্রশ্ন করছে,
তাহলে কি করবে? আপনার মনে হচ্ছে কেউ কি নেই যে আপনার নির্দেশের পথে এগিয়ে যেতে পারে? তখন ঠাকুর মুখ্য উত্তর দিলেন, থাকবে না কেন? থাকলেও থাকতে পারে, তবে তাদের কাজ বন্ধ নেই। কথাটা মাথায় গেঁথে রাখুন, কথা আমার কথা নয়। ভিতরে ভিতরে হাল ধরার কাজ শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকেই। ভিতরে ভিতরে হাল ধরার কাজ শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকে। এই জনসমুদ্রের ভিতরে একটা কঠিন চর যাচ্ছে। একদিন যাদের দাপটে সব ঠান্ডা হয়ে যাবে। তাই আজকে ঘুড়ি তুমি যতই উড়ো, চেষ্টা মারো, বড় বাড়াবাড়ি, লাটাই হাতে বসে আছেন ভালো কোনো বসে যে তাই কিছু করুক না কেন, যতই অপচেষ্টা করুক না কেন, এদের যদি এই রোলটা দেওয়া হয়েছে, তা না হলে যুধিষ্ঠির যখন শাসনের স্বর্গে গেলেন, গিয়ে থেকে দুর্যোধন সিংহাসনে বসে। যুধিষ্ঠির তো গেছে মাথাটা গরম হয়ে, এই শয়তানটা এখানে কেন? আমি সশরীরে যুধিষ্ঠির স্বয়ং ধর্মরাজ, আমি স্বর্গে আসলাম, এই সমস্ত বংশ নির্বংশ করে দিয়েছে, আর সিংহাসনে বসেছে। তখন নারায়ণ বললেন, যুধিষ্ঠির ওখানে তোমরা অভিনয় করতে গেছে, ওখানে যার যা রোল করেছো, শকুনি যা রোল দেওয়া হয়েছে সে সেটা অভিনয় করেছে, দুর্যোধনের যা রোল দেওয়া হয়েছে সে সেটা ফুটিয়েছে, তোমার ধর্মরাজের রোল দেওয়া হয়েছে তুমি সেটা ফুটিয়েছো। প্রত্যেকের চরিত্র তোমরা প্রত্যেকেই ভালো অভিনয় করেছো, কিন্তু সবচেয়ে দুর্যোধন তার অভিনয় ফার্স্ট হয়েছে। বুঝলে, এটা মহাভারতের ঘটনা। দুর্যোধন তার অভিনয় ফার্স্ট হয়েছে, তাই ও সিংহাসন দখল, সিংহাসনটা পাওয়ার জন্য। আজকে যারা সন্তান দলের বিরোধী কথাবার্তা বলছে বা সন্তান দলকে ধ্বংস করার চক্রান্তে বেরিয়ে উঠেছে, এদের পিছনে গালাগালি করে, তারা গালাগালি করছে, আপনারাও গালাগালি করছে, এরা একদম করবেন না। তারাও সমালোচনা করছে, আপনারাও সমালোচনা করছেন, এটা করবেন না। কেন? আমাদের আদর্শ এটা নয়। ঠাকুর কি বলছেন? তোমরা সবের মাত্রা, সব মানে কি? মরা। শিব কেমন সব হয়ে থাকতো, শিবকে ঠাকুর এত করতে দিয়েছেন কেন? শিবকে যদি গালাগালি করতে রাখতো না, তাকে নিয়ে যে যা পারতো সমালোচনা করতে রাখতো না। তো ওই সবের মাত্রা নিতে হবে। মরা যদি গালাগালি করে সে কিছু বলবে? তাই ঠাকুর বলছে তোমরা সবের মাত্রা নাও, সবের মাত্রা নাও। তোমাদের উপর থেকে রোনা চালিয়ে দাও, তবু তোমরা পাল্টা প্রতিবাদ করবে না। কারণ তোমাদের আদর্শ, তোমাদের ধর্ম চুপ করে থাকা। তোমাদের উপর যদি অযথা উৎপীড়ন চলে, দেখবে জনস্রোত একদিন হু করে এগিয়ে আসবে। কোন পঞ্জাবে আছে? বর্ডার গার্ড দিয়ে যাওয়া পড়া আছে না? ঠাকুরের 93 সালে ঘটনা ঘটলো। 1979 সালে 14 বছর আগে ঠাকুর মারা যাবে ঘোষণা করলেন। কি কি ঘটনা ঘটবে? তার ধাম আক্রমণ হবে, তার ধাম আক্রমণ কিভাবে হবে, এবং তারা ডাকাতের বেশে, পুলিশের ছদ্মবেশে যেভাবে আজ নৌকা যোগে বা জলযোগে বা হাঁটা পথে যেভাবে, জলপথে বা জলপথে যেভাবে আসুন না কেন, তোমরা তাদেরকে আসতে দাও। তোমরা তাদেরকে ওয়েলকাম করবে। এটা হয় কখনো? আপনার ঘর যদি ডাকাতরা আক্রমণ করে, আপনি এসে বলবেন আসুন আসুন ডাকাত যায়, ডাকাত আপনারা আসুন, এসে আমার ঘর রিপোর্ট করে নিয়ে যান, আপনারা করবেন? এটাই কি ধরনের নির্দেশ? তোমাদের উপর আইন জারি রইল, তোমরা ধৈর্য ধারণ করবে, এটা কোনো নির্দেশ হয়? তোমার ধাম আক্রমণ হবে আর তুমি তোমার সন্তানদের বলছো তোমাদের উপর আইন জারি রইল, তোমরা ধৈর্য ধারণ করবে, পাল্টা কুত্তাঘাত করবে না। তার মানে মাত্রা পাতা হলো। কারণ দ্রৌপদীর উপর যদি বস্ত্রহরণ না হয় তো কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয় না, আগে না। যদি সীতা অপহরণ না হয় তো কুরুক্ষেত্র হয় না। কার্যক্রম তো থাকতেই হবে। তেমনি যদি তার সন্তানদের, নিরীহ সন্তানদের উপর যদি অত্যাচার না হয়, ঠাকুর তো তিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো দোষ নেবেন না। তিনি দোষ নেবেন? ভগবান কৃষ্ণকে যখন দুর্যোধন অভিশাপ দিচ্ছে, পেছন থেকে ফায়ার হয়ে গেছে, তোমার জন্য আজকে এই ধ্বংস নির্বংশ হয়ে গেল। তুমি যত চক্রান্তের মূলে তোমার সজ্জাতির যদি এক কোণা যদি আয়ত্ত করতে পারতাম, আমি কুরুক্ষেত্র যুদ্ধ অন্যভাবে ঘুরিয়ে দিতে পারতাম।
আজকে তোমার জন্য আমাকে অনন্যায় ভাবে তুমি আমাকে মার দিলে। তখন ভগবান কৃষ্ণ দুর্যোধনকে বলেছিল যে মৃত্যুকে দেখে যদি এতই তোমার ভয়, তাহলে এত বড় কুরুক্ষেত্রের আয়োজন কেন করেছিল? তুমি আমাকে দোষ দিচ্ছ। আমি তো কিছু বলিনি, আমি তো কিছু করিনি। আমি তো শেষ প্রস্তাব দিয়ে গেছিলাম যে রাজার ছেলেকে রাজত্ব দিতে হবে না, 5টা গ্রাম অন্তত ভিক্ষে দাও, সেটাও তোমরা দাওনি। তোমরা সতী সাধ্বী নারী দ্রৌপদীকে উল্টো তুমি বসিয়েছ। তাহলে আমি মিথ্যাবাদী, আমি অন্যায় যুদ্ধ করেছি না তুমি করেছো? তুমি একটা সতী নারীকে তুমি উড়ে বসিয়েছ। তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধ কেন আয়োজন করেছি? আরে তোমার কারণেই তোমার বংশ ধ্বংস করেছে, আমাকে আমার কোনো দোষ নেই। আজকে ঠাকুর ফাঁকটা বাঁধলেন, এসো এসো ঠাকুর পড়া গাঁটনিটা পড়া যাবো। দুটো হেডলাইন কি সুন্দর দেখুন, একটা ইংলিশে, যিনি 7, 8 না 9 পর্যন্ত পড়া, তাই হোক, সেখানে ঠাকুর ইংলিশে, ঠাকুর ভালো ইংলিশ বলতেন। হ্যাঁ, দারুণ দারুণ ইংলিশ। আপনারা যারা অমৃত বই পড়েছেন বা আপনারা পরমার্থ বই যারা পড়েছেন দেখবেন তা পড়াতে পারবেন না, এত সাংঘাতিক বোম্বাস্টিক ইংলিশ। আমাদের এক মাস্টারমশাই, আমাদের বাজার পরিবার থেকে বাড়ি, এর আগে মানে সায়েন্সের স্টুডেন্ট, তিনি আমাকে ফোন করে বলতে, প্রদীপ ভাই পরমার্থ করে ইংলিশের মানেগুলো বলো তো। আমি তো একটা একটা বলে দিলাম। এত বোম্বাস্টিক অক্ষর ডিকশনারি ফেল করে দেবে এইসব ইংলিশ মানে ঠাকুর করেছে। ঠাকুর তো এখানে জানি বাবা চিত্রের মধ্যে এতটা নেই, ক্লাস 8, 9 পর্যন্ত তাহলে এত ইংলিশ কি করে বলবে? হ্যাঁ, এই ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো এটাই যে ঠাকুর যে অন্তর্যামী তিনি ফাঁদটা পেতেছেন যে তোমার সন্তানদের উপর অত্যাচার হোক, তবে না তিনি পাল্টা আক্রমণ করার সুযোগটা পাবেন। এই ফাঁদটা পাতা হলো, তাই তিনি বলেও রাখলেন যে ওয়াচ ওয়েট এন্ড সে, আগে ওয়াচ করো, ওয়েট করো, অপেক্ষা করো, সি দেখো, দেন ডিসাইড, তারপরে সিদ্ধান্ত নাও। আমরা কি করলাম? খবরের কাগজে লিখেছে আর দুজনে মারা গেছে, পড়ে গেছে, আর ওয়াচ করলাম না, পর্যবেক্ষণ করলাম না, হ্যাঁ, দেখলাম না, ভালো করে নিরীক্ষণ করে সিদ্ধান্ত নিয়ে নিলাম ঠাকুর চলে গেছে, মারা গেছে, মাথা নাড়া করে সব সামনে রাত্রি করে বসলো। কত নেতা কত যে গুরু ভাই, কিন্তু ওই পড়াশোনাকে নির্দেশনা দেখলোই না। ঠাকুর ইংলিশে একটি সুন্দর ব্যাখ্যা করে বললেন, ওয়াচ ওয়েট এন্ড সি, দেন ডিসাইড, তারপরে সিদ্ধান্ত নাও। আমার বাংলায় নিচে আরেকটা প্যাকেটে বড়ার কাট দিয়ে যাও, বাংলায় না। কোন বড়া? কোন বড়া? দেশের বড়া? মনের বড়া কাট দিয়ে যাও। কেন? যে অবিশ্বাস রূপী রাবণ যেন বিশ্বাস রূপী সীতাকে হরণ করে নিয়ে যেতে না পারে, তাই তোমরা মনের বড়ার কাট দিয়ে যাও। তাহলে এই 14 বছর আগে যিনি ভবিষ্যৎবাণী করে রাখলেন, তারপরেও আমাদের মধ্যে এখনো কেন দ্বিধাদ্বন্দ্ব থাকবে? কে ঠাকুর আলোচনা চাই? কে? কাকে পেয়েছি আমরা? কাকে পেয়েছি? আমি যদি তোমাদের মতো গুরু পেতাম, আমি লক্ষ চরণ ধরে তার চরণ সেবা করতাম, এক মুহূর্ত সময় নষ্ট করতাম না। আমরা সেই গুরুকে পেয়েছি। ঠাকুর নিজে বলছেন, আমি যদি তোমাদের মতো গুরু পেতাম, আমি এক মুহূর্ত সময় নষ্ট করতাম না, লক্ষ চরণ ধরে তার চরণ সেবা করতাম। সেই গুরুকে আমরা পেয়ে খেলায় খেলায় দিন পারবে, নামও করি না, জপও করি না, ফোন নিয়ে শুধু ফেসবুকে গালাগালি করছি, এর বিরুদ্ধে লিখছি, তার বিরুদ্ধে লিখছি। ঠাকুরের বইগুলো সব আলমারি ভর্তি হয়ে আছে। একটু মনে হয় না 15টা মিনিট একটু বের করে পড়ি ঠাকুর কোথায় কি বলেছে। আমি জীবনে দেখেছি কি প্র্যাকটিক্যাল। আমি যখন জীবনের চরমতম সমস্যায় ভুগছি, যে কোনো ঠাকুরের একটা নতুন সুতো বাড়ি বই নিয়ে পাঠ করেছি, প্রথম যে পৃষ্ঠাটা খুলেছি সেই পৃষ্ঠাতে ঠাকুরের সেই সমস্যার সমাধানের কথা উল্লেখ করেছে। একদম সুতরাং বইগুলো পড়বে, বাক্সবন্দি করে আলমারি ভর্তি করে রেখে লাভ নাই। এই ফোন হয়েছে কাল, ঠাকুরের এত রাশি রাশি তত্ত্ব আমি নিজে ধর্মদায় আমি বলতে শুনেছি। ঠাকুর বলছেন, আজ পর্যন্ত তোমাদের যে তত্ত্ব বলেছি ধর্মের 108টা ধারা আছে, আমার নিজে কানে শোনা। ধর্মের 108টা ধারা আছে, আজ পর্যন্ত যত তত্ত্ব বলেছি মাত্র 8টা ধারার কথা বলেছি, তাতেই আমরা হিমশিম খাই।
ঠাকুরের বইগুলো কিছু কিছু বই আছে আমরা ভেদ করতে পারি না, তার অর্থ বুঝতে পারি না, এত গভীর তত্ত্ব। 100 ধারা তোমাদের জন্য তুলে রাখলাম, বেদের যে প্রতিষ্ঠার করে সেই তত্ত্ব আমি তোমাদের কাছে তুলে দেব। যেদিন বুঝবো আমার নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট, আমার তত্ত্ব শুনলেই যাতে দর্শন হয়ে যায়, যেদিন বুঝবো যে আমার কায়ের সঙ্গে ছায়ার মতো হয়ে গেছে, সেদিন বলবো আমার অন্তরের কথা তাদের কাছে। আমরা কি নিয়ারেস্ট ডিয়ারেস্ট হতে পেরেছি? আমরা কি ঠাকুরের সন্তান হতে নিয়ারেস্ট ডিয়ারেস্ট হতে পেরেছি? তার প্রাণের সন্তান হতে পেরেছি? তার অন্তরের সন্তান হতে পেরেছি? আপনি অনেক বড় নগর কীর্তন করলেন, অনেক বড় র্যালি করলেন, অনেক বড় প্রোগ্রাম করলেন, 7 দিনের নাম যজ্ঞ করলেন, আপনি মনে মনে ভাবছেন আমি তো সৌন্দা ভাবছে আমি এই যে 5 দিনের নাম দিলাম আর লাস্টের দিনে দারুণ প্রোগ্রাম করা হলো, তো আপনি দারুণ খুশি হয়েছে, দারুণ প্রোগ্রাম করলো, হ্যাঁ আজকে দারুণ প্রোগ্রাম হয়েছে, এই বছরে দারুণ প্রোগ্রাম হয়েছে, এটা সৌন্দা খুশি হয়েছে। কিন্তু ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন তোমার তুষ্টিতে আমার তুষ্টি না, আমার তুষ্টিতে তোমার তুষ্টি। তুমি কত বড় প্রোগ্রাম করলে সেটা বড় কথা নয়, তুমি কতটা খুশি হলে প্রোগ্রাম করে সেটা বড় কথা নয়, আমি কতটা খুশি হলাম সেটাই বড় কথা। তাহলে ঠাকুরকে খুশি করতে গেলে, তার নিয়ারেস্ট ডিয়ারেস্ট হতে গেলে, তার কায়ের সঙ্গে ছায়ার মতো হতে গেলে, তার তত্ত্ব দর্শন 164টা নির্দেশ আছে পরম পিতার। কোন নির্দেশ বই আছে না, ছোট্ট মতো জটিল মতো বই, 164টা নির্দেশ আছে, একটা একটা করে ধরুন। সবার আগে 1 নম্বরে কি আছে? কথা দিয়ে কথা রাখা, সময় দিয়ে সময় রাখা। কর্মক্ষেত্রে এটা কি আছে? হ্যাঁ তবে আমি খাবো, এই যে বিশ্বাসটা, মানে এই যে ব্যাপারটা, এখানে আমরা দেখতে হবে যে গুরুর প্রতি ষোলবার আমাকে শয়নে স্বপ্নে নিশি জাগরণে 24 ঘন্টার মধ্যে আমাকে গুরু শরণাগত করো। গুরু ধ্যান, গুরু চিন্তা। আমি বাস্তবমুখী আলোচনা করতে ভালোবাসি, হাই ফাই তত্ত্ব দিয়ে আমি স্টান লাগাতে ভালোবাসি না। বাস্তব কি ব্যাকরণ, যেটা আমাদের জীবনে চলার পথে যে ফল্টগুলো হচ্ছে, ভুলগুলো হচ্ছে, আমি সেই ফল্টগুলো তুলে ধরতে চাইছি। যে আমাদের যে চলার পথে আমরা ঠাকুরের জন্য কতটুকু সময় দিচ্ছি। ঠাকুর বলছেন শয়নে স্বপ্নে নিশি জাগরণে গুরু চিন্তা, গুরু ধ্যান, গুরু চিন্তা বিভোর হয়ে থাকবে। আমরা বলি আমরা মোবাইল নিয়ে ঘাটছি, টিভিতে সিরিয়াল, একটা গুরুর নাম করবো না, হ্যাঁ ভালো গান টান করে সন্ধ্যের সময় নাম করবে, নাকি নামটা হচ্ছে কি ভোটন করছো, বলছে না এখন সিরিয়াল দেখছি, সিরিয়ালটা শেষ করে তারপর নাম হবে। আগে সিরিয়াল তারপর ঠাকুরের নাম। ব্যাপারটা কি হচ্ছে? আমাদের কাছে সিরিয়ালটা আগে, ঠাকুরের নামটা আগে না। আমার যেমন সময় আছে, আমার সিরিয়ালটা আগে না নামটা আগে? কোনটা? আরে আমাদেরকে কত জোলাই করে দিয়েছে সিরিয়াল। একটা ছেলে কটা বিয়ে করতে পারে, একটা মেয়ে কটা বিয়ে করতে পারে, সেইগুলো শেখানো হচ্ছে। তারপরে সেইগুলো দেখার জন্য সকলেই লোক বসে আছি, নাম বন্ধ সন্ধ্যেবেলায়। হ্যাঁ, তো এই যে অবস্থা, এইখানে আমরা আমাদের ফল্টগুলো কোথায়? আজকের এই ফল্টের জন্য আমরা আটকে যাচ্ছি। আজকের বাস্তব ভিত্তিক ভাবে আপনারা ভাবুন, লোভের স্টেশন বাদ দেন, মোহের স্টেশন। এখনো ভালো মন্দ খাবো, ভালো ভালো বায়না করবো, ব্যাংক ব্যালেন্স করবো। একবার আমরা তাকিয়ে দেখছি না সারা পৃথিবীর দিকে, গত মাসে উত্তরাখণ্ডে যখন ভূমিকম্প হলো, খবরের কাগজে ছবি দিয়েছে, যিনি গত কালকে পর্যন্ত 3টে ফ্ল্যাটের মালিক ছিলেন, তিনি 3টে হাতে পোড়া রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। সরকার পক্ষ থেকে হেলিকপ্টারে রুটি দিয়েছে, 3টে রুটি হাতে করে নিয়ে কাঁপতে হাওয়া করে, যে গত কাল পর্যন্ত আমি 3টে ফ্ল্যাটের মালিক ছিলাম, আজকে আমি 3টে পোড়া রুটির মালিক। আমি ভাবছি ওটা উত্তরাখণ্ডে হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে হবে না। হ্যাঁ, আমি ভালো মতো যেয়ে যাই, ভালো ভালো পোশাক পরে, গয়না গাড়ি, বেগুন বাগানে ফ্যাক্টরে চাকরি বাড়িয়ে যাই, ভবিষ্যৎ চিন্তা করতে হবে না? ছেলে মেয়ে রয়েছে, রানী রানী রয়েছে, তাহলে চিন্তা করতে হবে না? ঠাকুরের বিপ্লব কবে হবে সেই তার জন্য আমাদের টাকা পয়সা জমাতে হবে না? ব্যাপারটা তো যায়। আর ঠাকুর কি বলে রেখেছেন? বেদে সত্যি স্যার বইটা পড়ে দেখবেন। আমার কথাগুলো কেউ মাইন্ডে দিচ্ছেন না তো?
খুব বাস্তবমুখী আলোচনা আমি করছি। মানে যেটা আমাদের পয়েন্ট হচ্ছে, আমরা চিন্তা করছি এখানকার ঘর বাড়ি টাকা পয়সা গয়না গাড়ি এইসব চিন্তা, অথচ ঘরের পাশে থাইল্যান্ডে যখন ভূমিকম্প হলো তখন আমি নিউ জলপাইগুড়িতে আমি আর নেপাল মানে 3 রাউন্ড আলোচনা হয়েছে, হয়ে রাত্রেবেলা আমরা বসে টিভি দেখছি, খবর দেখছি। আর 30 তলা বিল্ডিং, থাইল্যান্ডে ভূমিকম্প হলো না 22 মাস আগে, মায়ানমার থাইল্যান্ডে 30 তলা বিল্ডিং পুরো ছাতু হয়ে ঝরঝর করছে। আর নেপাল ভাই বলছে ওদিকে মনে হয় ঝর্ণা পড়ছে, দূর পাগল, ছাতুর মতো হয়ে বিল্ডিং ঝরে পড়ছে। তাহলে কিরকম ভূমিকম্প হয়েছে বোঝেন না। গোটা পৃথিবীতে কিছুদিন আগে রাশিয়া ভূমিকম্প হয়ে গেল না, ভয়ঙ্কর ভূমিকম্প। রাশিয়া স্বপ্ন ভাবেনি এরকম ভয়ঙ্কর ভূমিকম্প হতে পারে। পাকিস্তানে আল্লাহ বাঁচা বলে যে ভয়ঙ্কর মেঘ বৃষ্টি, জীবনে আমি শুনিনি ভাই, যে মেঘ বন্যা হতে পারে, মানে মেঘ ভাঙা বৃষ্টি, ঝর্ণা জল দেখেছেন তো, পাহাড় থেকে ঝর্ণা জল পড়ে, ঝর্ণা বৃষ্টির মধ্যে জল মেঘ ভেঙে পড়ছে। বাড়িকে বাড়ি একদম বিল্ডিং এর বিল্ডিং, ঘর বাড়ি গাছপালা একদম সব গাছপালা বিস্তার বিল্ডিং একদম পুরো করে দিয়ে একদম উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ বাঁচা, কিন্তু আল্লাহর নাম মুখে এখন বিপদে পড়ে আল্লাহ বাঁচাবে, এখন আল্লাহ বাঁচাবে। কি শিক্ষা দিচ্ছে নেচার? ওই যে ঠাকুর বলে গেছেন, আমি প্রকৃতিকে দিয়ে রচনা সমাজ করে ছাড়বো, মানে 16 আনার মধ্যে প্রকৃতি শুধু 10 আনা ধ্বংস করে দেবে। আগে রামের রাজ্যের ভূমি নিঃশব্দ ভূমি, এর আগে 5টা হেরিকেন ঝড় হয়েছিল, হেরিকেন স্টান, হেরিকেন রিটা, হেরিকেন কাটরিনা, এর আগে 5টা হেরিকেন ঝড় হয়েছে। এবার এটা হলো আরো ভয়ঙ্কর ভূমি, বিল্ডিং এর পর বিল্ডিং পুরো শ্মশান করে দিয়ে চলে যাচ্ছে, কিচ্ছু করতে পারছে না। আমেরিকার রাজপুত্র পদে বিজ্ঞানী অবস্থা হয়েছে, পুরো শহর ক্যালিফোর্নিয়া, 2টো শহর কোথায় গেল, পুড়ে গেল, শহর আমাজন জঙ্গল, লস অ্যাঞ্জেলস। ওরা লস অ্যাঞ্জেলস করতে চেয়েছিল যে আমরা ঈশ্বর মানি না, হ্যাঁ গড মানি না, ওরা বলেছে আমরা গড মানি না, আমরাই সব কিছু। লস অ্যাঞ্জেলস জানো বড় শহর আমেরিকা, একদম পুরো ছাতু করে দিয়ে পুড়িয়ে। আচ্ছা শুনেছেন, আমরা জানি কি বিজ্ঞানে পড়েছি বা খবরের কাগজ শুনেছি, বনে দাবানল লাগে, শহরে কখনো দাবানল লাগে? এটা কিন্তু হয়, শহরে আবার দাবানল আসবে। দাবানলটা কি জিনিস? গাছে গাছে ঘষা লেগে দাবানল, এটা জঙ্গলে হতে পারে, শহরে দাবানল আসবে করতে। তাহলে কি হচ্ছে নাকি গোটা পৃথিবী জুড়ে? আরে এটা যখন গোটা পৃথিবী জুড়ে শুরু হয়েছে, যেখানে হচ্ছে তারা বুঝতে পারছে, যারা গডকে ডাকে তারা গড বাঁচাও, আল্লাহকে ডাকে আল্লাহ বাঁচাও, ভগবানকে ডাকে ভগবান বাঁচাও। ভগবান আল্লাহ গড তো আলাদা নয়, একটাই সত্তা। হ্যাঁ, রথযাত্রা লোকের মহা ধুমধাম, ভক্তরা লুটায় পত্রে করেছে প্রণাম। রথ ভাবে আমি রে, পদ ভাবে আমি, আর মূর্তি ভাবে আমি রে, হাসে অন্তর্যামী। আমাদের দশা সেটাই হয়েছে। ঠাকুর অন্তর জানে গেছেন, ঠাকুর 90 সালে গিয়ে ভজনে কি বললেন, লোকে পিড়াতে গিয়ে 2-5 বছর থাকি না, বেশি না মাঝে কয়েকটা বছর। হ্যাঁ, তোমরা তো অনেক বড় বড় হয়ে যাবে, তো সেই জায়গাটা তো ঠিকঠাক করে আসতে হবে। আছে না ইঙ্গিত ভাষণে? নাকি না বলো, আমি ভাবছি ইঙ্গিত ভাষণে আছে তো, যে তোমরা তো অনেক বড় বড় হয়ে যাবে, সেই জায়গাটা তো ঠিকঠাক করে আসতে হবে। এখন বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে এইরকম পৃথিবীর মতো নাকি অনেক পৃথিবীর সন্ধান পাচ্ছে, খবরের কাগজে দেয় মাঝে মাঝে। হ্যাঁ, বহু পৃথিবীর সন্ধান পাচ্ছে। এখন কোন পৃথিবীটা আপনাদের জন্য ঠাকুর ফিট করতে গেছেন সেটা ঠাকুর জানেন, আর আপনারা কোন পৃথিবীতে যাবেন সেটাও ঠাকুর জানেন। যদি যেতে পারেন তো ভালো, আর যদি এখানে রেলওয়ে স্টেশনে আটকে থাকেন, আর তার থেকে ভয়ঙ্কর স্টেশনে আটকে যাচ্ছি কোনটা, কানাইয়ের স্টেশন। আমরা আটকাচ্ছি কোথায়? আমরা দুর্বল হতে পারছি না কেন? রেলওয়ে স্টেশন, ময়ের স্টেশন টপকালেও কামের স্টেশন আরো ভয়ঙ্কর। আমাদের গুরু ভাই বোনদের মধ্যে খোঁজ নিয়ে দেখা যাবে, যত তাবড় কর্মী আছে, নাম বললে মনে হয় দিন রাত পার হয়ে যাবে। আমি তো সারা দেশ চষে বেড়াই, মানে আমি নাম সব জানি না, মানে প্রায় 99% বায়োডাটা আমার কাছে আছে। তাবড় কর্মী সব ওই জায়গাটা আটকে গেছে। তাবড় কর্মী
ওই জায়গাটা আটকে গেছে, কামের স্টেশনে আটকে যাচ্ছে। এই কামের স্টেশনে আটকে গেলে কি হবে? এক গুরু ভাইকে ফোন করলাম, দাদা আপনাকে প্রোগ্রামে যেতে হবে। দূর ভাই, আমার বউ মারা গেছে, আমি আর প্রোগ্রামে যাবো, আমি ডাকবই না। তোমার বউ মারা গেছে তাই তুমি ঠাকুরের নাম ছেড়ে দেবে? ঠাকুর আমার বউটাকে বাঁচিয়ে দিতে পারলো না। ও আচ্ছা, ঠাকুর তোমার বউটা বাঁচিয়ে দেবে তখন তুমি ঠাকুরের নামে যাবে। তুমি যে কত অপরাধ করেছো, ইহ জন্মে শুধু নয়, এর আগে অমৃত বইটা পড়ে দেখবেন। তোমরা 80 চাও না 80,000 চাও, বেদবাণী বইটা পড়ে দেখবেন। তোমরা 80 চাও না 80,000 চাও? আপনারা বলতে চান 80,000 জন্ম আসতে চান? 81 বাড়াতে চান তো? তাহলে 81 বাড়াতে গেলে কি করতে হবে? এই যে 80,000 জন্ম আমার আসতে হতো, এই 80,000 জন্মে আসা যাওয়ার মধ্যে যত জ্বালা যন্ত্রণা, যেটা গীতায় বলছে সুখ শান্তন তো কম শান্তন সুখ চক্রবর্ত পরিবর্তনকে সুখানি চ দুঃখানি চ 50-50 50-50 ভাগ টোটাল ধরুন আপনি 50-60-70 বছর বাঁচবেন কি 80 বছর বাঁচবেন, এর মধ্যে আপনার হাফ দুঃখ আর হাফ সুখ দিতেই হবে টোটাল লাইফ। ও একদম নেচার থেকে ভাগ করা। আপনি ভাবছেন এই লোকটা এত গাড়ি বাড়ি, এত টাকা পয়সা, এত বিল্ডিং আছে, খুব ভালো আছে। খালি খবর নিয়ে দেখুন, হয় সুগার ডায়াবেটিস ভুগছে, হ্যাঁ, নতুবা বিবি রোগে ভুগছে। বিবি রোগ কি করতে হবে? বিবি রোগ করতে হবে দেখা করে না। হাইকোর্টে 60,000 কেস চলছে এখন। সুতরাং কেউ শান্তিতে নাই, বিল্ডিং এ থাকলেও 10 তলা বিল্ডিং এ শান্তিতে নাই। ব্যাপারটা কি? আমরা আটকাচ্ছি এইখানে। আমরা চাইছি, ঠাকুর আমাদের চাইছেন যে 81 জীবনে, তাও আবার কি অমৃত বইয়ে ঠাকুর বলছেন যে 12 আনা প্রোটেকশন আমার জানানোর মধ্যে ভাবে কি আছে না অমৃত বইতে? ঠিক না বল? আজ তো অমৃত বইতে যে 12 আনা দুঃখ, তার মানে ঠাকুর কি বলছেন? আমি পৃথিবীতে যতদিন আছি আমি নিজে শান্তিতে থাকবো না, আর কাউকে শান্তিতে থাকতে দেব না। কেন? তার কারণটা কি? নিজে শান্তিতে নেই কেন? কারণ আমাদের ভাগে যত জ্বালা যন্ত্রণা গুলো 12 আনা তো কিনে নিচ্ছেন, তাহলে তিনি শান্তি, আমাদের জ্বালা যন্ত্রণা গুলো তিনি যদি না দেন তার তো কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না? আমরা বলি বাবা তুমি কত কষ্টে আছো, ভাবি তুমি কত যন্ত্রণা করছো, ভাবি আমি আমার কষ্টটা ঠাকুরকে বলছি, বাবা এত কষ্ট সহ্য হচ্ছে না, এত দুঃখ, এত রোগ জ্বালা যন্ত্রণা, আমি ঠাকুরকে প্রতি মুহূর্তে নালিশ করছি। ঠাকুরকে জিজ্ঞাসা করছি, বাবা তুমি কেমন আছো, কোথায় আছো, কি করছো? আমি কি প্রার্থনা করি যে বাবা তুমি এত দেরি আর করো না, আমরা এই যন্ত্রণার কারাগারে এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আপনি তো যন্ত্রণার কারাগারে আছেন নাকি? ভালো আছেন সবাই? ভালো আছেন সবাই? ভালো আছেন নাকি? ভালো আছেন? কেউ ভালো নাই, থাকতে দেবে না। যারা যারা গুরুগত হয়ে আছেন কাউকে থাকতে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? কারণ তার ওই 80,000 জন্ম তাহলে 81 জীবনে যদি পার হতে হয় তাহলে প্রত্যেককেই আমাদের ছেঁচামি তো খেতেই হবে। আমাদের একজন বিশিষ্ট বক্তা টোকারাম ব্যানার্জি, নাম শুনে থাকবেন, মারা গেছে, বাড়ি তুলে বাড়ি ছিল, ঠাকুরের কাছে গেছে, গিয়ে বলছে বাবা আমি তো ওষুধ বিক্রি করি, পুঁজিপাড়া তোমার কথা প্রতিদিন সবছে, ঠাকুর ভক্তরা সব বিভিন্ন সব এসে ঠাকুরকে মাঝে মাঝে একটু টাকা পয়সা দিয়ে দেবে না? বাবা এখানে তো অনেক ভক্ত শিষ্য খাওয়া দাওয়া করে, ঠাকুরকে কেউ কিছু পয়সা করে কিছু কিছু মাঝে মাঝে দিয়ে যেত। ঠাকুর একবার এক দুটো টাকা নিয়ে করে যা, এবার নিয়ে কাজটা করে দেয়। 2-4 মাস গেছে, গিয়ে আবার ঠাকুরের কাছে লোভে পড়ে গেছে, লোভে পড়ে গেছে, বাবা সে পুঁজিপাড়া সব বেড়ে ঘাটা হয়ে গেছে, আবার কিছু টাকা যদি সাহায্য করো খুব ভালো হয়। ঠাকুর আবার আরেক খাবার টাকা নিয়ে বললো, ভক্তরা সব দিয়ে যায় না, যেখানে প্রচুর আবাসিক থাকে, প্রচুর ভাই বোন আসে, খাওয়া দাওয়া করে, ছুট চলে। ঠাকুর আরেক খাবার টাকা নিয়ে হাতের কাছে এটা থাকতো নিয়ে বেরিয়ে একবার নিয়ে যায়। 3 বারের মাথায় যখন গেছে কি বলছে, বাবা সে টাকা সব শেষ, আর কিছু টাকা দিলে ভালো হয়। তখন ঠাকুর বলছে তুই 80 চাস না 80,000 চাস? তখন মাথা নিচে করে বলছে বাবা আমি 80 চাই, 80,000 চাই না। এগুলো ঘটনা কিন্তু। তো আজকে ঠাকুর শান্তিতে নেই, এই কারণে 12 আনা প্রোটেকশন ঠাকুর নিজে নিয়ে দিচ্ছেন। আমাদের ঠাকুর 12 আনা দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করছেন।
আমাদের হয়ে ঠাকুর 12 আনা দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করতে, তাই ঠাকুর শান্তি পেলেন। আর যারা না আমাদের ভাগে নেওয়া হয়েছে তাও অমৃত হয়ে ঠাকুর কি বলছে, যদি সহ্য করতে নাও পারো, একবার যদি বাবা বলে ডাকো, আমি উপর থেকে থাকবো, হাত বাড়িয়ে তুলে দেব। আছে না অমৃত হয়ে? তাহলে এত বড় গুরুকে পৃথিবীর ইতিহাসে বড় গুরু মহান এত বড় দায়িত্ব নিয়েছেন যে ৮০,০০০ জন্মের আসা যাওয়ার খেলাটাকে এক আসির জীবনে পার করাতে চাইছেন, এবং আমাদের ভক্তদের হয়ে তিনি তার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানের সন্তানদের হিসাব। এছাড়া নিশ্চিন্তাকে যে বলেছিলেন 1991 সালের 11 ফেব্রুয়ারি লেখলাম বাড়িতে, বাবা আমি তোমার ওই সংগঠন রাজনীতি করবো না, অনেক হয়েছে, অনেক প্রচার করেছি, যা ক্যাচাল যেখানে যাই ক্যাচাল তোমার প্রচার তুমি করো, আমি আর কোথাও যাবো না, কোথায় তুমি আমাকে পাঠাবে। তখন ঠাকুর বললেন, দেখ নিশ্চিত, আমি সব সংগঠন বুঝি না। এখন যারা যা করছে সংগঠন মিলার মানামানি করছে, কি কামরা কামড়িটা হচ্ছে, ওরে বাবা কি না মধু আছে এর মধ্যে, আমি তো কিছু বুঝতেই পারি না যে এটা তো কোনো রাজনৈতিক দল নয়, সন্তান দল কোনো রাজনৈতিক দল। তো এখানে কিসের সংগঠন, যে সংগঠনে কোনো বাইরে ঠাকুর দেয়নি, সেখানে আবার কিসের সেক্রেটারি, কিসের সভাপতি, কাজ পরিচালনা সুবিধার্থে ঠাকুর একটা কাঠামো দিয়েছিলেন তথাকথিত ধারা, কিন্তু মূল কাজ আমাদের কি, নাম প্রচার করা, পেট প্রচার করা, ঠিক কিনা? তাহলে সেই সংগঠনই এত কামড়াকামড়ি কিসে? আমি একজনকে ফোন করেছি, তিনি একটা গুরুমন ধরেছে আর কি, হ্যালো কে বলছেন? আমি বলছি আমি প্রদীপ সরকার বলছি, আপনার বাবা নেই? বলছেন আমি সভাপতির মেয়ে বলছি। কি বিশাল ব্যাপার, আমি সভাপতির মেয়ে বলছি, বলুন আমাকে কি বলবেন? না আপনাকে না, আপনার সভাপতিকে আজ বলবেন যে প্রদীপ সরকার ফোন করেছিল, কি বিশাল ব্যাপার, সভাপতি কথা সন্তান বলে, বুঝতে পারছেন তো? তো এই যে ব্যাপারটা, যে এইগুলো কোনো মূল্য নাই, কারণ মূল সত্যটা আমরা জেনে গেছি। আচ্ছা আমরা যে সন্তান দল করি, সে যে ধারায় কাজ করছে না আমার বড় বিষয় নয়, আমরা যে সন্তান দল করি, সন্তান দলের মূল ব্যাখ্যাটা কি? ঠাকুর বলছেন শুধুমাত্র আমার দীক্ষিত সন্তানদের নিয়ে সন্তান দল নয়, এই পৃথিবী মায়ের গর্ভজাত সূর্যের অগ্রজাত সমগ্র জীব জাতিকে নিয়েই আমার সন্তান দল। ঠাকুরের বলা, ঠাকুরের ব্যাখ্যা থাকে নাকি? এমনকি এই মহাবিশ্বে অনন্ত গ্রহ নক্ষত্র যত আছে সমস্ত আমার সন্তান দলের সদস্যরা। ভাবুন, আর এই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবই তার সন্তান, পৃথিবী তো বিশ্বপিতা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাহলে সূর্য তার সন্তান, চন্দ্র তার সন্তান, অন্যান্য গ্রহ নক্ষত্র তার সন্তান, সেটাই তো বাস্তব নাকি? পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নাকি? এটা মানে তো নাকি? যে ধনী হতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, সেই ঘরের মালিক আমি। ঠাকুর বলেছেন তাহলে যে ধনী হতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ড মানে কি? সমগ্র পৃথিবী মানে মহাবিশ্বের বুকে মহাকাশের দিকে যেটুকু খানিকটা দেখতে পাই, অসংখ্য অসংখ্য গ্রহ নক্ষত্র, এটা এইটুকু চোখে আমরা দেখতে পাই। এই দুটো চোখের বাইরে এই মহাশূন্যের বুকে কত লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে, তার কে হিসাব দেবে? ঠাকুর তত্ত্ব সংকলন তৃতীয় খণ্ড পর্যায়ে করে ঠাকুর বলছেন এই অনন্ত মহাবিশ্বে শুরুটা আমি বলতে পারি, শেষটা আমি নিজেও বলতে পারবো না, কারণ পরিসংখ্যান ছাড়া বছরের শেষে আমার জনসংখ্যা বলা যায় না, তেমনি প্রতি মুহূর্তে মুহূর্তে লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র সৃষ্টি হচ্ছে, আমার মৃত্যু হচ্ছে, পরিসংখ্যান ছাড়া বলা যাবে না। তত্ত্ব সংকলন তৃতীয় খণ্ডটা পড়ে বোঝা। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার সন্তান দল বলতে তাহলে শুধুমাত্র এই পৃথিবীর সন্তান দলে দীক্ষিত সন্তান নয়, এই পৃথিবীর সমস্ত জীব জাতি তার সন্তান দলে দীক্ষিত, তার সন্তান দলের সদস্য নাকি? তাহলে সেই সন্তান দলের রেজিস্ট্রেশন কে দেবে? সমগ্র জীব জাতিকে নিয়ে যদি সন্তান দল হয়, তাহলে সেই সন্তান দলের রেজিস্ট্রেশন কে দেবে? তার রেজিস্ট্রেশন দরকার আছে। এইটা তো বিশ্ব প্রকৃতি সংগঠন ঠাকুর বলছে
বাইবেল লিখে যখন চিত্তদা ঠাকুরের কাছে গেলেন, ঠাকুর ছোড়া বাইবেলটাকে নিয়ে পাঁচায় পাঁচের দিকে রেখে দিলেন। নেতারা চাপলেন, আপনি সেক্রেটারি হয়েছেন, ঠাকুর আপনাকে সেক্রেটারি বানিয়েছেন। এবার বাইরে একটা কথা বলে রাখি, এটাও নিয়ে বিতর্ক আছে যে ঠাকুর কথাটা বলেনি চিত্তদাকে মনোনয়ন দেয়। আমি দাদা ভজন করছি না, সত্যটা তুলে ধরছেন। এই চিত্ত শিক্ষার মহাশয়কে পরমপিতা যেদিন সম্পাদক করেন, সেদিনের যারা কেন্দ্র কমিটির 15 জন মেম্বার ছিলেন, এখনো 2 একজন যারা জীবিত আছে, তারাও জিরাসি, মানে একে অপরের প্রতি যে জিরাসি, এর জন্য তারাও সত্যি কথাটা স্বীকার করে না। কিন্তু সত্যি কথা স্বীকার করেছিলেন যিনি 2 লক্ষ টাকা সন্তান দলের ফান্ডে সেই দিন দান করেছিলেন। যখন 1965 সালে 66 সালে সন্তান দল গঠন হয়, 1 বৈশাখ 14 এপ্রিল, সেদিন দীপক ঠক্করের বাবা ছিলেন বিল্লভ ভাই ঠক্কর, যিনি এখন বিল্লভ ভাই ঠক্কর মারা গেছেন। তার ছেলে দীপক ঠক্কর এখন কুম্ভের বিশাল কোটিপতিদের মধ্যে একজন। ভারতবর্ষের 10 কোটিপতিদের 1 থেকে 10 নম্বরের তালিকা তার নাম আছে। এখন তিনি সাক্ষীরা বাপ্পাটা যারা উপস্থিত ছিলেন, সন্তান দল গঠনের দিনে তিনি 2 লক্ষ টাকা সন্তান দলের ফান্ডে দান করেছিলেন। তারা সাক্ষী দেবে, তারা সাক্ষী দিয়েছিল যে আমরা নিজে কানে শুনেছি, ঠাকুর নিজে বলেছেন যা করছো ঠিক আছে। কেউ কে কাকে শিব বানাচ্ছে, কে কাকে ব্রহ্মা বানাচ্ছে, বিষ্ণু বানাচ্ছে, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। ঠাকুর কাকে কি বানাবে ওটা ঠাকুরের ব্যাপার, ওটা আমাদের চ্যাপ্টার না। আমাদের চ্যাপ্টার আমরা গুণগত হয়ে থাকতে পারবো কিনা। নাকি শেষ পর্যন্ত বেদবারে বলে ঠাকুর কি বলছে, ফার্স্ট টু লাস্ট টিকে থাকাটাই বড় কথা। আছে না বেদবারে বলতে, প্রথম থেকে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো কিনা, এটাই সবচেয়ে বড় কথা। এর মাঝে কি করলে আমি দেখতে যাব না। আজকের আত্মপ্রস্তুতি শিবির এই কারণে যে আমি আপনি শেষ দিন পর্যন্ত মহাপ্রলয়ের যে আসতে চলেছে, সারা বিশ্বব্যাপী যে মহাপ্রলয় শুরু হয়ে গেছে, সেই মহাপ্রলয়ের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবো কি না, এটাই লাখ টাকার প্রশ্ন, এটাই বিলিয়ন ডলার প্রশ্ন। আমরা নিজেদেরকে কি করে টিকিয়ে রাখবো এই প্রকৃতির মহাপ্রলয়ের হাত থেকে। যে হারে ভূমিকম্প, বন্যা, মহামারী, জলোচ্ছ্বাস, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত শুরু হয়েছে গোটা বিশ্বব্যাপী, লক্ষ লক্ষ পেপারে সব দিচ্ছে না, নিউজে সব প্রচার করছে না, কারণ এটা প্যানিক তৈরি হয় জনগণের মধ্যে। এখন খবর দিচ্ছে না, খবর প্রচার হচ্ছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ মৃত্যু হচ্ছে, খবর চেপে যাওয়া হচ্ছে। কটা খবর চাপবে, কটা খবর চেপে রাখবে গোটা পৃথিবী মহাপ্রলয়ের মুখে। তাই আত্মপ্রস্তুতি আজকে এই কারণে প্রয়োজন, একটু দূরে এই কারণে আত্মপ্রস্তুতি প্রয়োজন। আমি যেটা আত্মপ্রস্তুতি বই লিখেছিলাম সেখানে পরিষ্কার লিখেছিলাম যে, প্রথম কথায় লিখেছিলাম আজকে সারা পৃথিবীতে পরমাণু যুদ্ধ শুরু হতে চলেছে। আজকে ধরুন ঠাকুর বলেছেন ভারত অ্যাটম করবে, ফাটবে না, ভারতে ধরে নিলাম ফাটলো না, যদি চীনে ফাটে, যদি রাশিয়াতে ফাটে। এই যে কিছুদিন আগে রাশিয়া সাগরের মহাসাগরে গিয়ে পরমাণু বোমা টেস্টিং করলো না, কিছুদিন আগে টেস্টিং চলছে, শুরু হয়ে গেছে পরমাণু বোমা টেস্টিং। সমুদ্রের জন্য মাছ একদম খাবেন না, নদী সমুদ্রের মাছ একদম খাবেন না, বিষাক্ত হয়ে গেছে নদী সমুদ্রের জল। এত হারে পরমাণু টেস্টিং হচ্ছে, যত হাজার হাজার বোমা তৈরি হচ্ছে, তত হাজার হাজার বোমা সমুদ্রের নিচে আর মাটির নিচে টেস্টিং করা হচ্ছে। তার পরিণাম ফল এত হারে ভূমিকম্প এবং জলোচ্ছ্বাস। আরো হবে গোটা পৃথিবীতে মহাপ্রলয় শুরু হয়ে যাবে। তাই সংগঠন নিয়ে কাদা ছড়াছড়ি করে কোনো লাভ নাই। নিজেকে কি করে আগামী দিন পরম পিতার মনোনীত সন্তান হতে পারবো, সেই চিন্তাটাই করা আমাদের উচিত, ঠিক না বলুন? আমরা পরম পিতার মনোনীত সন্তান হতে পারবো কিনা, পরম পিতা আমাকে কতটুকু ভালোবাসছে, আমি পরম পিতার মনোনীত হতে পারবো কিনা, সেটাই বড় কথা। আমার বিশ্বাস থেকে আমি বলছি, আমি যেহেতু 46 বছর এই প্ল্যাটফর্মে পড়ে আছি, বুক উপরে মাঠে ময়দানের কর্মী, আমি দাদা নেতা নই, আপনাদের মতো আমি একজন মাঠের কর্মী। আমি দেখেছি কত লোকী মহারথী জোয়ার এসেছে, 2 বছর 5 বছর 10 বছর কাজ করেছে, আবার ভাটায় চলে গেছে, হারিয়ে গেছে, আর কর্তৃত্ব পাওয়া যায় না। টিকে থাকতে গেলে একটাই রাস্তা, আপনারা
যাত্রা দেখেছেন না? এখন আর বিবেক পাওয়া যায় না। আগের দিনে বিবেক থাকতো যাত্রাতে, না? বিবেক এখন সব প্লেয়াররা গান করে, কিন্তু এখন আর বিবেকটা রাখা হয় না। আগের দিনে বিবেক রাখা হতো। বিবেকের কাজ কি? রাজা ভুল করছে, সাবধান বলে মঞ্চে ঢুকে গেল। রাজা ভুল করছে, মন্ত্রী ভুল করছে, সেনাপতি ভুল করছে, সেনাপ্রধান ভুল করছে, সাবধান বলে। মানে বিবেকের কোনো উৎপাদন নাই। সে সবাইকে শাসন করতে পারে, কারণ বিবেকের বিচার পাওয়া। বিবেকের বিচার পাওয়া, বিবেক সবাইকে সাবধান করতে পারে। বিবেকের কোনো পতন নাই। রাজার পতন হতে পারে, রানীর পতন হতে পারে, মন্ত্রীর পতন হতে পারে, সেনাপ্রধানের পতন হতে পারে, কিন্তু বিবেকের কোনো পতন নাই। তাই ঠাকুর বলছেন, তুমি যদি বিবেকের নির্দেশিত পথে টিকে চলতে পারো, তাহলে তুমি টিকে থাকতে পারবে। কারণ এই বিবেক হচ্ছে আপনার আমার প্রত্যেকের মধ্যে আছে। কুরু পাণ্ডবের লড়াই বাইরে কি হচ্ছে আমরা জানি না, কিন্তু ভিতরে প্রতি মুহূর্তে কুরু পাণ্ডবের লড়াই হচ্ছে। মন বলছে আজকে নেপালের ঘরে চুরি করতে হবে, ও তো প্রোগ্রামে চলে এসছে, এই সুযোগে ঘরে যা টাকা পয়সা আছে, গয়না গাড়ি আছে, বের করে দিতে হবে। বিবেক কিন্তু বেশি সিগন্যাল দেবে না। খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, মাইন্ডলি ভাববেন। আমি একটু কারণ দিচ্ছি। মন বিবেক কিন্তু বলে দিচ্ছে এটা কাজটা করা কি ঠিক হবে। নেপাল একটা বিকার ছেলে, হয়তো কিছু অল্প টাকা পয়সা ঘরে আছে, সোনা আছে, তাই করে ওর ঘরে চুরি করবি। বিবেক কিন্তু বেশি বলবে না, ওই একবার সিগন্যাল দেবে। মন বলতে ছাড়তো বেকার কি সবার অত দেখার দরকার নেই, হাত পেয়েছে চুরি করে নেব, চল গিয়ে চলে যায়। এই যে মন আর বিবেকের লড়াই ভিতরে চলছে প্রতি মুহূর্তে। মন বলছে, বিবেক বলছে না না, ঠাকুর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। হ্যাঁ, নয়নম চিন্তনকে সৎকারী নয়নম দহালি বাবা না নয়নম ক্রিয়াদাস পরমাশাদি মার্গ। এটা আছে না? সেই পর্বত থেকে ছেদন করা যায় না, কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না। সেই পর্বত থেকে আগুনে না হয় গাড়িটা সত্যি থেকে আগুন পোড়াতে পারে না, তাকে বাতাস উড়িয়ে দিতে পারে না। সেটা গীতার শাস্ত্র, আমরা জানি গীতার শাস্ত্র। তাহলে আজকে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বলছেন আমি তোমাদের সাথে কথা বলি, তোমাদের কয়েক ধাপ নেমে, তোমাদের সাথে কথা বলি তোমাদের মতো হয়ে, কেন বলছে না? আমি চির সমাধি অবস্থায়, আমি চির সমাধি অবস্থায়। ঠাকুর কি বলছেন? আমি চির সমাধি অবস্থায়। ঠাকুর যখন ছোটবেলায় ঠাকুরের মা যার জন্য দেখে ঠাকুরকে খুঁজে পাচ্ছে না, বিরু 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 করে পাগল হয়ে যেতেন। কোথায় গেল বিরু, কোথায় গেল বিরু, বিরুকে খুঁজেই পাচ্ছে না। বিরু আর কোথায় যাবে? কোথায় যায়নি, হয় কোনো নদীর পাড়ে, নয় কোনো জঙ্গলের মধ্যে, নয় খাটের নিচে ঢুকে থাকা। আরে বিরু মারা গেছে, বিরু মারা গেছে, বিরু হাসপাতালে কান্নাকাটি করে গেছে। এবার বাড়ির লোক করছে কি, রায় বালতি বালতি জল ঢালছে, জল ঢেলে। বুঝতো না তো এই ঘটনাটা, সমাধি ঘটনাটা ঠাকুরের শৈশবের থেকে মুহূর্তে মুহূর্তে আপনারা সূর্যরে যারা গেছেন, ঠাকুর দীক্ষা দিচ্ছেন, দীক্ষা দিচ্ছেন, দীক্ষা দিতে হঠাৎ ধারণ একদম শ্বাস প্রশ্বাস পিঠ বুক নাড়াতে হতো। এই আমাদের যারা পুরনো কর্মী আছে, আমাদের এই বাঁকুড়া থেকে এসছেন, দাদার নাম কি জানো? হরনাথ দা। ওনারা বলতে পারবে, বিনয়দা বলতে পারবে, যারা ঠাকুর বাড়ি থাকতো। হ্যাঁ, ঠাকুর মুহূর্তে মুহূর্তে ধারস্থ হয়ে যেতেন। হ্যাঁ, মুহূর্তে মুহূর্তে বুক নাড়াতে হতো। আবার জানাম করতে 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 আবার আধ ঘন্টায় ঘন্টা পরে আবার ঠাকুর। ঠাকুরের সমাধিটা, ঠাকুরের এটা মানে সহজ, ঠাকুরের এটা সহজ। ঠাকুর তাই বলছেন আমি চির সমাধি অবস্থায়, আমি তোমাদের সাথে কথা বলি তোমাদের মতো হয়ে, আর তোমাদের সাথে বিচরণ করি কয়েক ধাপ নেমে এসে। ঠাকুর বলেন নাকি তাহলে তিনি চির সমাধি অবস্থায়, তার আবার জন্মটাকে আর মৃত্যুকে, তিনি তো নেমেছেন আমাদের জন্য। এর একটা গভীর তত্ত্ব বলি, আজকে একটু নতুন নতুন লাগবে আমার কথাগুলো। আমি তোমাদের ডাকে আসি নাই, ঠাকুর বলছেন আমি তোমাদের ডাকে আসি নাই, আমি এসেছি এই নেচার বিশ্ব কমিটির ডাকে। কেন? এই বসুমাতার অজস্বলা হয়েছে। গভীর তত্ত্বের ঠাকুরের বহু ক্লাস করার বহু কাম হয়েছিল, লেখাও নিলাম সুন্দরবনের পক্ষ থেকে প্রতি মাসে বহু ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে।
সেই কাজগুলো বলছি আপনাদের কাছে। এই বসুমাতার রজস্বলা হয়েছে, সে কিছু জ্ঞানী সন্তান প্রতি সন্তান সৃষ্টি করতে চায়, তাই সেই বসুমাতার ডাকে আজকে আমাকে আসতে হয়েছে, কি বুঝলেন? তাই আমি যখন এসেই পড়েছি, আমি ঘরে ঘরে বিবেকানন্দ প্রতিষ্ঠা করে দিয়ে বিবেকানন্দকে সার্টিফাই করেছে। বিবেকানন্দ নাম তো বিবেকানন্দ নয়, রবীন্দ্রনাথ দত্ত। তার নাম বিবেকানন্দ কেন হলো? তিনি বিবেকের অনুশাসনে চলতেন বলে তাই ঠাকুরকে একটা উদাহরণ দিয়েছেন। তোমরা এক বিবেকানন্দকে দেখেছো, আমি ঘরে ঘরে বিবেকানন্দ প্রতিষ্ঠা করে দিয়ে যাবো। ঠাকুরে বলো আত্মপ্রস্তুতি শিবিরের আসতে ততগুলো মাথায় কেটে রেখে নিয়ে যান। ঠাকুরে বলো তোমরা এক বিবেকানন্দকে দেখেছো, আমি ঘরে ঘরে বিবেকানন্দ প্রতিষ্ঠা করে দিয়ে যাবো। শয়ে শয়ে বিবেকানন্দ ছাড়বো, সারা বিশ্ব প্রদান করে দিয়ে যাবো। সেই বিবেকানন্দ সম আজকের আমাদের প্রতিটি সন্তানকে যদি বিবেকানন্দের মতো শৌর্যবান, বীর্যবান, তেজস্বী হতে পারতাম, তাহলে আজকে আমাদের চেহারা বদলে যেত, আমাদের আচরণ বদলে যেত। আমরা রোড স্টেশনে, ময়ূর স্টেশনে, কামের স্টেশনে, যশোর স্টেশনে আটকে যেতাম না। নেতৃত্ব নিয়ে এত কামড়া কামড়ি করতাম না। এটা ভালোবাসার সংগঠন, এটা দিলের সংগঠন। ঠাকুর বলছেন আমি দলের কারবার করি না, আমি দিলের কারবার করি না। তুমি বলছো নাকি? হ্যাঁ, আমি দলের কারবার করি না, আমি দিলের কারবার করি। দিল মানে হৃদয়ের সংগঠন, এটা ভালোবাসার সংগঠন। সেই ভালোবাসার সংগঠনে আজ অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ভালোবাসার চিহ্ন মাত্র নয়। একদম এই ভালোবাসার সংগঠনে ভালোবাসাটা তো হারিয়ে গেছে। যেখানে যায় ভালোবাসার সংগঠনে ভালোবাসাটা হারিয়ে গেছে। তাই ভালোবাসাটাকে ফিরিয়ে আনো। ভাই ভাইকে আন্তরিকতা শিখে জড়িয়ে ধরুন। কে শত্রু, কে মিত্র, কে ভালো, কে মন্দ বিচার করার দায়িত্ব আমার নয়। তার জন্য অন্তরালে গিয়ে হেডমাস্টারের মতো লাল লাইন কলমটা ধরেছেন। আগে ভুল করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, পাপ করেছি, ঠাকুরের কাছে গেছি, বাবা আমি এই করেছি সেই করেছি। বাবা শাসন করেনি, উল্টে মুখে সন্দেশটা খুঁজে দিয়েছেন, মাথায় ফুল দিয়ে আশীর্বাদ দিয়ে বলেছেন যা বেটা আমি ভাবছি যা করেছি ঠিক আছে। কিন্তু এখন আর সেই আবদারটা নেই। এখন অন্তরালে গিয়ে হেডমাস্টারের মতো লাল কালি কলমটা ধরেছেন, ভুল করছি গ্যাস বা পড়ে যাচ্ছি। অন্তরালে হেডমাস্টারের মতো কলমটা ধরেছেন, অন্তরালে গিয়ে প্রতিটি মুহূর্তে তৈরি করলাম যে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম গল্পটা কেন বললাম? ভক্তরা লুটায় পথে করেছে প্রণাম। রথ হবে আমি দেখ পথ হবে। রথ ভাবছে যে রথযাত্রা রথের যে গাড়িটা রথ ভাবছে আগে দেখার জন্য তো সবাই আসছে, এত ভক্ত আসছে। পথ ভাবছে আরে আমার পুকুর থেকে তো পাড়িয়ে এত ভক্ত যাচ্ছে, আর আমি আসল দেবতা। আর রথের মধ্যে যে মূর্তিটা আছে, মূর্তিটা বলছে আরে আমাকে দেখার জন্য তো এত ভক্ত আসছে। আসলে যে অন্তর্যামী তিনি মুচকি মুচকি হাসছে যে বেটা তোরাতে কেউ আসল দেবতা নয়, আরে আমি তো আসল। এগুলো তো সবই মূর্তি, এগুলো তো বানানো কাঠামো। তাই আজকে ঠাকুরের অবর্তমানে যারা গুরুগিরি করছে, যারা ভাবছে ঠাকুর আর নেই, ঠাকুর আসবে না, যারা ভাবছে যে আমরাই রাজ করবো, আমাদের কথায় সবাইকে মানতে হবে, কেউ মহাকাশকে নিয়ে পিএইচডি করে ফেলেছেন। শুনলে হাস্যকর কথা, মহাকাশের দেখাটাই কি জানে না, মহাকাশকে নিয়ে পিএইচডি করে ফেলেছেন। এরকম কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি আজকাল? হ্যাঁ, জ্ঞানগঞ্জে শুনেছি, বইটাই পড়েছি, জ্ঞানগঞ্জে নাকি মহাকাশ বিজ্ঞান আছে, বায়ু বিজ্ঞান আছে, আকাশ বিজ্ঞান আছে, জল বিজ্ঞান আছে, ভূবিজ্ঞান আছে, এগুলো নাকি জ্ঞানগঞ্জে কালচার হয়। এই পৃথিবীতে কোথাও এরকম আছে নাকি মহাকাশ বিজ্ঞানের বিশ্ববিদ্যালয়? মহাকাশকে নিয়ে পিএইচডি করে ফেলেছে। এইসব মজা গল্প শুনতেও খারাপ লাগে, বলতেও খারাপ লাগে। তাই এইসব কথায় বিভ্রান্ত হবেন না, এসব পাগলের প্রভাব। এরা চেষ্টা করুক, অসুবিধা নাই। আমি ঠিক থাকবো কিনা, আমি ঠিক আছি কিনা, আমার জায়গাটা ঠিক আছে কিনা করবো। তাই এখন না আলোচনা শেষ করতে হবে। তো আজকে আমাদের প্রত্যেকটি গুরু ভাই বোনদের উচিত যে গুরুমুখী হয়ে, ঠাকুর কি বলছেন গোপন নির্দেশ বইতে যে সূর্যমুখী ফুল যেমন সূর্যের মুখের দিকে মুখ ঢেকে চলে, আছে না সূর্যমুখী ফুলগুলো, যেদিকে সূর্য ওঠে সেই দিকে মুখ তুলে পড়ানো। তাহলে আমরা সেরকম
সূর্যমুখী ফুলের মতো সবাই যেন গুরুমুখী হয়ে থাকতে পারে। কে বললো ঠাকুর আছে, কে বললো ঠাকুর নাই, কে বললো গদানন্দ সদানন্দ মহানন্দ দলে এসলো, কে হাতে ফুলের তোড়া নিয়ে ঠাকুরকে নকল করলো, ওটা আমার চ্যাপ্টার না। আমি চিনি ঠাকুরকে, ঠাকুর প্রথম, ঠাকুর মাঝে, ঠাকুর শেষ, ঠাকুরই আমার শেষ কথা, ঠিক না বল? ঠাকুর ছাড়া আমরা কোন দাদা তন্ত্রে বিশ্বাস করি না, একমাত্র বিশ্বাস করি বাবা তন্ত্রে। বাবা ছাড়া আমরা অন্য কাউকে গুরুত্ব দেব না, কারণ কোন দাদা আমাকে মার করবে, তার ক্ষমতা আছে, কিন্তু দায়িত্ব পেয়ে নিয়েছে ঠাকুর, দায়িত্ব নিয়েছে, পরমপিতা দায়িত্ব নিয়েছে। তাহলে তিনি যখন দায়িত্ব নিয়েছে তাহলে আমাদের চিন্তা কিসের? আজকে সন্তুদার ফ্যামিলি যারা ছেলে মেয়ে আছে তারা জানে বাবা তো আছে, তাহলে আমরা রোজগার করি না না করি, বাবা ঠিক ও ভিকিশিকি করে হলো, ধাতনা করে হলো, ঠিক সংসার চালিয়ে দেবে। ওরা ছেলেমেয়েরা জানে যে আমার বাবা যখন মাথার উপর আছে, তাহলে আমাদের আবার চিন্তা কিছু, তাই তো? আমাদের আর চিন্তা নেই, বাবা তো আছে মাথার উপর। তাহলে আমাদের সেই রকম প্রতিটি সন্তানের উচিত গুরুমুখী হয়ে যে গুরু যখন দায়িত্ব নিয়েছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি জন্ম তোমাদের হবে না, আমি ইহকাল পরকালের দায়িত্ব তোমাদের দিলাম, আছে না? আমি তোমাদের ইহকাল পরকালের দায়িত্ব নিলাম। তাহলে বাবা যখন সব দায়িত্ব নিয়েছে তাহলে আপনি কেন দাদাদের কথা বিভ্রান্ত হবেন? তাহলে আমি গুরুর কথাকে মানবো না, দাদার কথাকে প্রাধান্য দেবো? তাহলে গুরুর কথাকে প্রাধান্য দেবো, তাহলে গুরু যেটা বলেছেন আমরা সেটাকে গুরুত্ব দেবো। বাবা যখন আমাদের দায়িত্ব নিয়েছেন, আমাদের দায়িত্বটা কি হবে? বারবার ঠাকুর ভাষণে বলতেন যে আমি ইঞ্জিন, গুরু হচ্ছে ইঞ্জিন, তোমরা হচ্ছে বগি। বগির সঙ্গে ইঞ্জিনে যদি একবার ছিটকিনটা লাগিয়ে রাখা যায়, ইঞ্জিন যেখানে যাবে বগিগুলো সেখানে যাবে। তাহলে আমরা যদি গুরুর সঙ্গে এই কানেকশনটা বজায় রাখতে পারি বগির দল, তাহলে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। গুরু যেখানে যাবে, আগে না 90 সালের ইঙ্গিত ভাষণে, ওখানে গিয়ে তোমাদেরকে যেখানে নিয়ে যাবো না, ওখানে গিয়ে এখানে যে চেহারায় তোমাদের সাথে কথা বলছি, ওখানে গিয়ে দেখবে একই চেহারায়, আর এখানে যে চেহারা ঠাকুরের কাছে গেছে, ওখানে গিয়ে একই চেহারায় পুরনো দিনের কথা বলে বলা বলে গেল। 90 সালের ইঙ্গিত ভাষণে মানে তখন সন্তুদা বলবে, হরনাথ বলবে যে ওই ঠাকুর বাড়িতে গেছিলাম, ঠাকুর সঙ্গে এই কথা হয়েছিল। এর থেকে অভাগা কিছু আছে? এর থেকে আর অভাগা কিছু আছে? তাই আমরা তিনি আমাদেরকে এত সুন্দর ভাবে, যিনি যাকে পাওয়ার জন্য লক্ষ লক্ষ মুনি ঋষি শিবের ভবিষ্যৎবাণী সার্থক হয়েছে, পূর্ণ ব্রহ্ম নারায়ণ এসে গেছে। তাহলে চলো সবাই মুহূর্তের মধ্যে সবাই ঠাকুরকে ঘেরাও করেছে। হিমালয়ের বড় উচ্চ কোটির যোগীরা তারা এসে বলছে গুরুদেব আমাদেরকে দীক্ষা দাও। ঠাকুর বলল না, আমি চারণার মাত্রার আইনে বাঁধা, আমি তোমাদেরকে দীক্ষা দিতে পারবো না। আমি চারণা মাত্রার মধ্যে আইনে, চারণার আইনে বাঁধা, চারণা মাত্রার মধ্যে যারা তোমাদেরকে আমি দীক্ষা দিতে পারবো না। তখন ওরা আবেদন করেছিল, তাহলে তোমাকে পাবো কি করে? তখন বলছে আমি যখন চলে যাব, কলমের গাছ থাকবে। কলমের গাছ মানে কি? বাবার অনুরূপ, একদম যেমন ঠাকুর যে পাওয়ার নিয়ে কাজ করেছেন সেরকম পাওয়ার রূপে একজনকে রেখে যাওয়া হবে, যিনি ওই চারণা মাত্রার উপরে যারা আছেন তাদেরকে দীক্ষা দর্শন দেবে, তাদেরকে তত্ত্ব আলোচনা করবে, তাদের সঙ্গে সঙ্গ দেবে, তাদের জন্য কলমের গাছ। এখন এই কলমের গাছের রক্তদান শিবির করছে, তাদের রক্তদান শিবির করার জন্য কলমের গাছের আমদানি, এটা কি হাস্যকর ব্যাপার নয়? ঠাকুর কি এসব করতে এসছেন? হ্যাঁ, পুজোর সেবা রক্তদান শিবির করার জন্য কলমের গাছ? না, এসব কি ফাউন্ডেশন, এসব ডুপ্লিকেট। কলমের গাছ যারা চারণা মাত্রার উপরে আছে তাদের জন্য কলমের গাছ। আর এরা যে রক্তদান শিবির করছে, চক্ষু পরীক্ষা শিবির করছে, কি মানুষ ধরার কৌশল? হাত পাতা হচ্ছে, অসুবিধা নাই, কিন্তু সন্তান রয়েছে ঠাকুরের বলা, ভিতরে ভিতরে হাত ধরার কাজ শুরু হয়ে গেছে। হাজার চেষ্টা করেও পরম পিতার সৃষ্ট সন্তান দলকে ধ্বংস করা যাবে না।
কারণ যিনি লাগাম ধরে বলেছেন না যে গুলি তুমি যতই করেছেন আমার বড় বাড়াবাড়ি লাগাই আছে বসে আছে আরে প্রভু জানি তিনি কিন্তু সম্পর্ক রাখেন তিনি নবীরা তিনি বলে রেখেছেন আড়াল থেকে আমি কিন্তু সম্পর্ক করবো নবীরা কিন্তু আছে না আমি কিন্তু আড়াল থেকে সব লক্ষ্য করবো আর ভেবো না যে হামসে হাম যেটা এখন হচ্ছে আর কি সবাই হামসে হাম দুজন পাঁচজন দশজন মিলে একটা করতো যেখানে যাই দুজন পাঁচজন মিলে একটা করতো আরে বাবা এত তো যাই কোথায় কে দাদা বলে দাদা আমার বাড়িতে আসতে হবে যেখানে ভালো সম্পর্ক আছে আরে বলে দাদা আমার বাড়িতে এত দাদা ভাই এত দলের মধ্যে আমি যাবো না দাদা আমার অত সময় নাই ডাক্তারি করে খাই আমি একটা দিন করে সময় পাই আপনারা সবাই মিলে বসুন তাহলে এক জায়গায় যাবো বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নাকি 10 জন 15 জন মিলে একটা এত তো এই কি হচ্ছে নাকি আসলে ব্যাপারটা না আসলে ঠাকুরকে আড়াল করে নিজেকে তুলে ধরার প্রবণতা এটাই চলছে নিজেকে প্রতিষ্ঠা করার যে আমি একজন বড় নেতা আমি একজন বড় কর্মী আমাকে সবাই মানুষ ঠাকুর আড়াল হয়ে যাচ্ছে আমরা ওই সম্পর্ক করতে চাই না এই সাংগঠনিক সন্তান দলের কোনো অস্তিত্ব নাই ঠাকুর 1993 সালে অন্তর্ধানে গেছে সেদিন থেকে আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি সেদিন থেকে সাংগঠনিক সন্তান দলের অস্তিত্ব শেষ আজকে আমরা যারা মুখে উপরে পড়ে আছি কারা আমরা তৃতীয় অঙ্কের প্লেয়ার ঠাকুর কি বলে রেখেছেন আমার প্রথম অঙ্কের প্লেয়ারদের সঙ্গে তৃতীয় অঙ্কের প্লেয়ারদের সাক্ষাৎ হবে না এত ঠাকুর বলে নাকি দ্বিতীয় অঙ্কের প্লেয়ারদের সঙ্গে তৃতীয় অঙ্কের প্লেয়ারদের সাক্ষাৎ হবে না প্রথম অঙ্কের প্লেয়ার যারা ঠাকুরের বাংলা সাথী ছিলেন ঠাকুরের বহু অলৌকিক বিমুখী যারা প্রত্যক্ষ করেছেন যেমন করুণ ঘোষ রবি ঘোষ রবিদা রবিদা তো বিশাল অনুভব ঠাকুরের রবিদা আর ঠাকুর যাচ্ছে রবিদা ঠাকুর যাচ্ছে আর কি হঠাৎ মাথার উপর থেকে একটা এরোপ্লেন যাচ্ছে রবিদা বলছে আরে এরোপ্লেন দাঁড়া আর এরোপ্লেন তো ঠাকুরের মাথার উপর চাপ করছে গো 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 করে চাপ করতেছে ঠাকুর বলে আরে রবিদা করস কি আমার ছেড়ে দে না এত বড় সাহস আমার গুরুর মাথার উপর থেকে যাবে আগে আমার গুরু যাবে তারপর প্লেন যাবে ঠাকুর বলে ছেড়ে দেবে বলতে যাচ্ছে উপর থেকে বলছে না আমার গুরুর মাথার উপর থেকে যাবে বুঝতে পারছেন ঠিক আছে রবি ঘোষ এরকম বহু ঘটনা আছে রবি ঘোষের আর একটা গল্প শুনলে আপনারা হেসে পাগল হয়ে যাবেন রবিদা খুব মানে বেকার তো সংসার চলে না ঠাকুরকে বললো বাবা তুমি কিছু একটা টাকা পয়সার ব্যবস্থা করে দাও আমি একটা ব্যবসা করবো ঠাকুর বলতে কাটার ব্যবসা করবো গল্পটা শুনলে একটু হাসি লাগবে কিন্তু এর মধ্যে তত্ত্ব আছে গভীর তত্ত্ব আছে তুই কাটার ব্যবসা কর কাঁঠাল ব্যবসা কর ব্যবসাটা খুঁজে পাই কাঁঠাল ব্যবসা কর রবিদা করেছে কি মুন্সিগঞ্জে গিয়ে নৌকা করে নৌকা কাঁঠাল পাকা কাঁঠাল এনে বাজারে বিক্রি করবে ভালো পয়সা লাভ হবে এমন বৃষ্টি হয়েছে আর পাকা কাঁঠাল দাম করলে কি হয় সব পচে যাবে দানা কাটা পড়ে থাকবে তো এবারে সমস্ত কাঁঠাল পচে একদম গোবর হয়ে গেল বাজারে বিক্রি করা গেল না লাস্টে কাঁঠালের দানাগুলো বস্তা ভর্তি করে এনে ঠাকুরের রবিদা বলে দিয়ে বলছে এই বাবা তোমার কাঁঠাল ব্যবসা তুমি করো তুমি দেখে আর ব্যবসা তুমি কাঁঠাল ব্যবসা করতে বলেছো এমন বৃষ্টি দিলা কাঁঠাল পচে গেল ঠাকুর বলছে আরে আমি তোর কাঁঠাল ব্যবসা করতে তোদের বীজের ব্যবসা করতে বলেছি আরে কি বোঝাতে চাইলে বীজ যেটা কানে পেয়েছে ওই বীজের ব্যবসা করতেছে গভীর তত্ত্বের কথা এইগুলো এই যে রবিরা বরুণ ঘোষ ঠাকুরের বাংলা সাথী পুরো বরুণদার ঘটনা শুনলাম ঠাকুর কথা ভ্যানিশ হয়ে যান কথা এই আছে এই না তখন কি হবে তো এই আছে এই নাই ঠাকুর এই যে বরুণদার করেছে কি ঠাকুরের জড়িয়ে রয়েছে আরে তুমি কথা বলতে তুমি যাও বলায় ভালো করে চাইপা ধরুন আমি তোমাকে এমন ভাবে চেপে ধরবো তুমি কি করে যাও দেখবো ঠাকুর বললো হাত চাইপা ধর বরুণদা যত চেপে ধরছে
করছি ঠাকুর ছোট হয়ে যাচ্ছে, যত ছোট করছি ঠাকুর ছোট হয়ে যাচ্ছে, লাস্টে হাতের মুঠে চলে এসেছে। আরে গুরু তুমি কই গেলা? বলে এই তো আমি। হাতের আঙুলে ধানিস করে কই গেলা তুমি? আবার সামনে গুরু দেহ ধারণ করে এই তো আমি। এই হচ্ছে এরা হচ্ছে প্রথম অঙ্গে চলে আসে। এরকম বহু ঘটনা আছে, বললে আপনারা পরম বিষয় ভালো করে দেখবেন, অনেক কিছু পাবেন ঘটনা ঠাকুরের পাবেন। ওদের কাজ শেষ। দ্বিতীয় অঙ্গের প্লেয়ার কারা? এই সংগঠন যারা করেছেন আপনারা, শাখা জেলা সমন্বয় কেন্দ্র যারা করেছে, এরা ছিল দ্বিতীয় অঙ্গের প্লেয়ার। এদেরকে দিয়ে এলাকায় এলাকায় প্রচারটা করিয়ে নেওয়া হয়েছে, নাম প্রজাতন্ত্র প্রচার। বিপ্লব হবে, নেতাজি আসবে, এদের বিপ্লব হবে, মহাপ্রলয় হবে, এই প্রচারটা করিয়ে নেওয়া হয়েছে। তাদের নাম করো, এই প্রচারটা করিয়ে নেওয়া হয়েছে। এই যে আপনার নাম কীর্তন আপনারা করছেন, কালকে সেকেন্ড রাউন্ডে আলোচনা আমি বিস্তারিত ব্যাখ্যাটা করবো। এই নামের ব্যাখ্যাটা, এই নাম এখনকার নাম না, কিন্তু এটা অলরেডি ঠাকুর বলে রেখেছেন, আমি ফলের মধ্যে সত্যের বীজ বপন করেছি। এটা অ্যাকচুয়ালি সত্য যুগেরই নাম। ঠাকুরের একটা ঘটনা বলি, কিছু নতুন নতুন হয়ে আছে। একটা চোর চুরি করতে গেছে একটা মালিকের বাড়িতে। চুরি করতে গিয়ে মালিক ধরা পড়েছে, মালিক তাড়া করেছে, এমন তাড়া করেছে চোর পালাতে 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 গিয়ে একটা মুনির আশ্রমে গিয়ে পড়েছে। ঠাকুরের বলা, কিন্তু আমার একটাও বানানোর কথা আমি বলছি না, কিন্তু ঠাকুরেরই বলা বলবো। একটা মুনির আশ্রমে গিয়ে পড়েছে। মুনির আশ্রমে ইয়া বড় বড় সব তুলসী গাছ, মানে তুলসীর বন, সেই মুনির আশ্রমটা কিন্তু তুলসীর বন সেটা, ঠিক আছে। চোর করেছে কি, ওই মুনির আশ্রমে ঢুকে পড়ে ওই তুলসী গাছের মধ্যে ঢুকে পড়েছে। তার মালিক আর খুঁজে পায়নি, যে বাড়িতে চুরি করতে গেছিল সে ফিরে গেছে। কিছুক্ষণ পরে হিস 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 শব্দ হচ্ছে। চোর আরো ভয় গুটি করে যে এবার মনে হয় মালিক ধরে ফেলবে। হ্যাঁ, আরো গুটি করে যাচ্ছে। তারপর দেখছি তুমি শুধু শব্দটাই হচ্ছে, কিন্তু তো মালিক তো আসছে না ধরতে। হ্যাঁ, কোনো মানুষের বাইরে আওয়াজ তো পাচ্ছি না। তারপরে কান দিয়ে শুনছে ওই তুলসী গাছগুলো গান করছে গুনগুন গুনগুন করে, রাম নারায়ণ রাম। চোর তখন একটা চৌর্যবৃত্তিটা রয়েছে, চুরি করে তার অভ্যাস। ওই তুলসী বন যখন, ওই বনের মুনি ওখানে রাবণের একটা সত্যযুগের একটা ঘটনা ঠাকুর ধারণ দিয়ে আমাদের বোঝাচ্ছে না। ওই মুনি তখন, উনিকে সবসময় ওখানে ভক্তদের নিয়ে ওই রামায়ণ কীর্তন করতেন, তখন ওখানে ওই তুলসী গাছগুলো ওদের মধ্যে ওই ভাইব্রেশনটা চলছে আর কি চলছে। এখন চোর ওইখানে ঢুকে পড়েছে, ওই তুলসী গাছগুলো রামায়ণ কীর্তন করছে। চোর তার অজান্তে তখন ওই অটোমেটিক হাত তুলে নিজে থেকে শুরু করে দিয়েছে, এটা ঠাকুরের বলা ঘটনা। বনগাঁ ট্রেন প্যাসেঞ্জার খুব ক্যাচার করে, এটা বিখ্যাত সারা পশ্চিমবাংলার খ্যাত। বনগাঁ ট্রেনের মানে প্যাসেঞ্জার মানে ক্যাচার করে, ঝগড়া চেঁচামেচি গালাগালি চেঁচামেচি ওই ঘটনা লেগেই থাকে। ওই প্যাসেঞ্জার গুলো তার আধ ঘন্টা এক ঘন্টা পরে যখন পাতাল হয়ে উঠবে, দেখবে একদম শান্ত নম্র ভদ্র, দেখে মনে হবে না যে এরা বনগাঁ লাইন করে। কি করে হলো? কি করে হলো? পরিবেশ, পরিবেশ মানুষকে পাল্টে দেয়। আর আজকে যারা যারা বিরোধী পক্ষে রোধ করছে, ওটা ওদের অভিনয়। কে সত্যি কে মিথ্যে কে অভিনয় করছে, ওটা আমাদের বিচার্য বিষয়, তার চেয়ে হয়ে আছেন, বড়পিতা আছেন। কিন্তু কে বড় কে ছোট বিচারের দায়িত্ব আমাদের না। আমাদের দায়িত্ব এই নামের ভাইব্রেশনে, এই জল যেটা পেয়েছে ভাইব্রেশনে নিজেকে ডুব দেওয়া। পরিবেশ পাল্টে দেবে যখন বেদের যুগ প্রতিষ্ঠা পাবে, যখন সত্যযুগ প্রতিষ্ঠা পাবে পুনরায়, তখন পুরো প্রতিষ্ঠার পরে পরিবেশ আমাদেরকে চেঞ্জ করে দেবে। আমাদের প্রতি মতভেদের একটা কারণ বলে, এটা ঠাকুরেরই বড় ক্লাস, খুব গভীরত্বের কথা। ধরুন আপনি 50% আছেন, ঠাকুরের দায়িত্ব 100 ফিল আপ করা। প্রত্যেককে ঠাকুর বলেছেন, কথা দিয়েছেন যে সবাইকে তিনি পৌঁছে দেবেন সেই পরম স্থানে, সেই পরম সহস্কার লোকে, সেই পরম আনন্দময় লোকে পৌঁছে দেবেন। তো প্রত্যেক সন্তান, ধরুন আপনি 50-এ আছেন, ঠাকুরের কাছে গেছেন, একই কৃষ্ণ মন্ত্র সবাই পেয়েছেন, একই কৃষ্ণ মন্ত্র সবাই পাচ্ছেন, কিন্তু ওর মধ্যে স্পিড, গুরু যে স্পিডটা দিচ্ছেন, গুরুর যে গতিটা, স্পিডটা মন্ত্রের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে, তাকে ঘন্টা স্পিডের মন্ত্র দেওয়া হলো।
যে 60 আছে তাকে 40 ফুটের মন্ত্র দেওয়া হলো, এটা তত্ত্ব ঠাকুরের ঘরোয়া ক্লাসের কথা বলছি। যে হয়তো 70 আছে তাকে 30 ফুটের একই কৃষ্ণ মন্ত্র সবাই করছে। আমি ডায়মন্ড হারবার কোথায় আসি করে প্রোগ্রাম করেছি, তারপরে প্রোগ্রাম শুনে এই তখন দমদমের একজন স্বপন দাস ছিলেন, ভালো গান করতেন। তখন ঠাকুরকে নিমন্ত্রণ করেছে, বাবা তোমাকে যেতে হবে, তুমি যাবে তো? কবে দিবে? হ্যাঁ যাবো। তো আমি বক্তব্য দেওয়ার পরে তারপরে তখন আমি প্রথম দিকে, তখন আমি ক্লাস 10 বা 11 পড়ি সম্ভবত, প্রথম দিকে ঠাকুরের কাছে গেছি, এই প্রোগ্রামে গেছি, ডায়মন্ড হারবার কোথায় গেছি প্রোগ্রামে গেছি। সেখানে গিয়ে দেখছি ঠাকুর যে নিমন্ত্রণ করে এসেছে, ঠাকুর বলে হ্যাঁ আমি যাবো। পাথর বাড়ি করে পায়েস দিয়েছে, কলা পাতা ঢাকা দেওয়া, কারোর ওখানে খাওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ ঠাকুরের কাছে প্রসাদ আপনি খাবেন ঠাকুর গিয়ে, কারণ সহজ হবে না, কারণ আমরা তো সেখানে বসা। আমার বক্তব্যের পরে ওই সমন্বয় দমদমের সমন্বয় এখন মারা গেছেন, উনি গীতা লক্ষ্য করলেন, প্রোগ্রাম খুব সুন্দর হলো। তারপরে প্রসাদ বিতরণের সময় দেখছে এত বড় পাথর বাটি দেখছে, 4টা আঙুল গাল দিয়ে তুলে পাথরে পায়েস তুলে খাওয়া। উনি ঠাকুর কথা দিয়েছেন যে আমি যাবো তোর অনুষ্ঠানে, ঠাকুর এসে পায়েস খেয়ে, এটা আমার নিজে চোখে দেখা। গ্রামের মানুষ কি ভিড়, যে আমরা কালকেই যাবো ঠাকুরের কাছে, প্রতিদিন আমাদেরকে নিয়ে চলুন। 30 জনকে, আমার পুরো মনে আছে 30 জনকে নিয়ে গেছিলাম ঠাকুরের কাছে, চুপচাপ ঠাকুরের কাছে নিয়ে গেলাম। তার মধ্যে 2 জনকে শিবের মন্ত্র দীক্ষা দেওয়া হয়েছে, বাকি সব কৃষ্ণ মন্ত্র। কৃষ্ণ মন্ত্রের মধ্যে কারো রাধা কৃষ্ণ মন্ত্র, কারো কালী মন্ত্র, এর মধ্যে অনেক ব্যাপার আছে, সেটা তো আমি বলবো না, ঘরোয়া ক্লাসে যেদিন যাবো সেদিন বলবো, এর মধ্যে অনেক ব্যাপার আছে। তো 2 জন শিবের মন্ত্র বলতে চাই, এটা কি হলো? আমাদের যারা শিবের মন্ত্র ওদের সব কৃষ্ণ মন্ত্র, তোমরা নিশ্চয়ই মনে মনে শিবকে ভালোবাসো, শিবকে পছন্দ করো, বলছে হ্যাঁ ওই জন্য তোমাদের শিবের মন্ত্র। মানে ওই যে বিনয়দা ভালো বলতে পারবে, মানে মিনিটে 25, 30, 40টা দীক্ষা, ভাবতে পারছেন? বিনয়দা টেনে পারতো না, হ্যাঁ শুধু বলতো টান, আরো জোরে টান, আরো জোরে টান, ধরবে শুধু মন্ত্র দেবে, ধরবে মন্ত্র দেবে। বিনয়দা ঠাকুর কাছে যেত, থাকতো ওইখানে, টেনে পারতো না, দম হয়ে যেত, এত স্পিডে ঠাকুর ঝড়ের মধ্যে শিক্ষা দিতে। তার মধ্যে ঠাকুর ওই জেরক্স মেশিন তো তবু আসতে চলে, তার থেকে স্পিডের মধ্যে, তার মধ্যে কে শিবের ভক্ত, কে কালী ভক্ত, আমাদের সুন্দরবনের এক গুরু ভাই, কে প্লটে ভাই, ইসলামী ভাই, দাড়ি ভাই সব কেটে দিয়েছে, দাড়ি বল কিচ্ছু রাখেনি, একদম প্যান্ট শার্ট পরে আমার মতো একদম পুরো একদম জেন্টলম্যান হয়ে গেছে। দেখি ঠাকুর কি করে, ঠাকুরকে পরীক্ষা করবো, আমি তো মুসলমান, দেখি আমাকে ফলে কি করে, বুঝতে পারে কি করে। ঠাকুর জেনে গেছে, ঠাকুর প্যান্টটা ধরে ইসলামী দাঁড়ান দিয়েছে। আমার কাছে বলি পরীক্ষা কি হলো, তুমি তো মুসলমান, ঠাকুরকে পরীক্ষা করতে গেছো, ঠাকুরের পরীক্ষা পাস করেছো তো? হ্যাঁ। ঠাকুর বুঝলো কি করে? আমাকে দেখে এটাই তো ঠাকুর, এটাই আমাদের ঠাকুর, অন্তর্যামী তিনি, ও কোন পরীক্ষা টিকবে না। ওই জন্য যে যে ভাষা, লন্ডনের মন্ত্রী রেগন, তার পিস্তি তখন 5 জন এসেছে। টাইম হয়ে গেছে, তো যাই হোক আমি শেষ করে দিচ্ছি। সুতরাং তারা এসছে 4-5 জন ঠাকুরের কাছে, এসছে, তারা ইংলিশে প্রশ্ন করছে, ঠাকুর বাংলায় উত্তর দিচ্ছে। কারণ রাজা ছিলেন, উনি ইংলিশে ভাষণ করে দিতেন, রবীন্দ্র ছিলেন, ইংলিশে ভাষণ করে দিতেন। দাদা বলছেন আমি বলতে ইংলিশে ভাষণ করে দেবো, তার বলছে নো 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 ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ আন্ডারস্ট্যান্ড। ওরাই বলছে না না আমরা বুঝতে পারছি, ওরা ইংরেজিতে প্রশ্ন করছে, ঠাকুর বাংলায় উত্তর দিচ্ছে, তারা বুঝতে পারছে, বলছে নো 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 ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারছি। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো এই যে তিনি শুধুমাত্র মানুষ না, এই পৃথিবীর যত ভাষাভাষী মানুষ, ওরা শুধু আমেরিকা, ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে, ইউরোপ থেকে, জর্জ থেকে শুরু করে, আরব থেকে শুরু করে, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুর কাছে যে যে ভাষা তারা দেখছেন, তিনি তাকে সেইভাবে তাদের সঙ্গে মিশে তার সঙ্গে তত্ত্ব আলোচনা করেছেন। এই হলো আমাদের ঠাকুর। তাই গুরুত্ব নিয়ে এইভাবে ব্রহ্মচারী মহারাজ আজকে আলোচনা করলাম। ঠাকুর সম্পর্কে আমার একটাই কথা শুরু করা, কালকে আত্মপ্রস্তুতি আমাদের কিভাবে হওয়া উচিত সে বিষয়ে আলোচনা করবো। নাম জপ কিভাবে করবো, কতটা তাড়াতাড়ি আমরা করলে আমাদের সহজ ভাবে আমরা এগিয়ে যেতে পারবো, সেই প্রসেস আমি কালকে আলোচনা করবো। যারা চলে যাবেন তারা অনেক সময় নষ্ট করে ফেলবেন। যাই হোক, এই অমূল্য আলোচনা আপনারা, ওই ঠাকুরের অমূল্য তত্ত্ব আপনারা মিস করবেন না, কারণ এই সুযোগ আমরা সবসময় পাই না। কষ্ট করে যখন এসেই পড়ে অনুষ্ঠান শেষ করে যাবেন, এবং বিশেষ করে যত কিছু আমি এক
এক এক করে প্রশ্ন করবো, আপনারা উত্তর দেন। ভাই হিসাবে ভাইয়ের কাছে ভাবি, যত কিছু ঝড় আসুক, যদি পুলিশ মিলিটারি বুকে বেরোনোর ধরে বলে যে বলো কর্মচারী শিষ্য কিনা, আপনারা স্বীকার করবেন? পুলিশ বলতে পারবেন তো আমি কর্মচারী শিষ্য? সব আদরে হাত তুলে সবাই গেলে বলুন। যত বড় প্রতিবন্ধকতা ঠাকুর বলেছেন, তোর ভাবের দিকে দুনিয়ার দিকে, সেই দিন আসছে বড় ভাবের দিকে দুনিয়ার দিকে। সুতরাং সেই পরীক্ষা দিতে হবে একদিন। আপনার আপনজন স্ত্রী পুত্র কন্যা বাবা মা সবাই মিলে বলবে, ওগো একবারের জন্য বলো আপনার কর্মচারী শিষ্য নয়। দুর্বুদ্ধি মাথায় আসতে পারে, এখন তোমাদের মাথায় আছে, ঠিক আছে? এখন তো পুলিশের হাতে বাঁচার জন্য বলে না না কর্মচারী শিষ্য নয়। এই বুদ্ধি কেন না আসে এখন বলে রেখেছে, মুহূর্তের জন্য যদি দ্বন্দ্ব দ্বিধা দেখা দেয়, স্বীকার করবো না করবো না, তা হলেও আউট আমার ঘটনা থেকে। বা তাই গুরুর প্রতি আমাদের 16 আনা বিশ্বাস রেখে আগামী দিন আমরা এগিয়ে যাব। যতদিন না পরমপিতা আসছেন, যতদিন না বেদের যুগ প্রতিষ্ঠা হচ্ছে, যোগাযোগ কাল ও 2 বছর 5 বছর যতদিন কবে হবে আমরা জানি না, সেটা গুরু জানেন। কিন্তু আমাদের বিশ্বাসের ঘরে যেন ফাটল না ধরে, সবাই মিলে বলুন